Face Off, powered by 24 Hours TV. নমস্কার, 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একেবারে উইকেন্ড মুড বলা যেতে পারে। তবে হ্যাঁ, ইয়াসের দাপট সামলে এই মুহূর্তে মুডটা বোধহয় এখন শুধুমাত্র রাজনীতির দিকেই ঘুরে গেছে। তার কারণ একের পর এক বক্তব্য, মন্তব্য, পাল্টা ঘটনা সবটাই ক্রমাগত রাজ্যের দিকে, কেন্দ্রের দিকে নানা রকমের সমালোচনার ঝড় ধেয়ে আসছে। কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, অন্তত কেন্দ্রের বিভিন্ন নেতারা যারা রাজ্যকে দোষ দিচ্ছেন, রাজ্য সরাসরি আঙুল তুলছেন কেন্দ্রের বিরুদ্ধে। আজকের এই আলোচনায় স্বভাবতই দুটো জিনিসকে মাথায় রাখবো। এক, আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে সরাসরি কেন্দ্রের ডেকে নেওয়া, এবং দ্বিতীয়ত শরণার্থী অর্থাৎ নাগরিকত্ব আইন প্রসঙ্গে আবারও ব্রাত্য পশ্চিমবঙ্গ। কেন ব্রাত্য? জবাবটা নেই। শুভেন্দু অধিকারী, তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে কালকের জল্পনা ঘটা বা কালকের যে সমস্ত ঘটনা ঘটা তার বিরুদ্ধে মুখ খুলেছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে দেখবো আমাদের সঙ্গে কে কে রয়েছেন, তাদের সঙ্গে আজকে আলোচনা করবো। আশা রাখবো বিভিন্ন দলের প্রতিনিধিরা কথা বলবেন আমাদের সাথে। তাই আজকে ফেস আপে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম দলের পক্ষ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট, তিনি। সায়নকে স্বাগত। নমস্কার সায়ন। আমাদের সঙ্গে প্রিয়দর্শিনী দে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, প্রিয়দর্শিনী দিকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন 24 আওয়ার্স টিভির ডেপুটি এডিটর ইন চিফ এবং রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, জয়দেব বাবুকে স্বাগত জানাই। এবং আমি প্রথমেই জানিয়ে দিই, আমরা শুরুতেই যোগাযোগের চেষ্টা করেছিলাম বিজেপির সাথে। বিজেপির যে মিডিয়া সেলের প্রতিনিধিরা যারা বলেন, তারা সম্পূর্ণরূপে বসতে পারছেন না বলে জানিয়ে দিচ্ছেন। আবারও বলছি, রাজনীতির দাপটের সমস্যায় রাজ্য, তার কারণ কেন্দ্রের প্রতিহিংসার একটা ছবি বারবার রাজ্যের বুকে আছড়ে পড়ছে, প্রত্যেকেই বলছেন। অন্তত ঠিক এই বিষয়টি শোনার পর বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে নাকি না এখনো জানি না, তবে বিজেপি এই বিষয় নিয়ে বলছেন যে এখন তারা কথা বলতে পারছেন না, তারা টেলিভিশন চ্যানেলে তাদের প্রতিনিধি পাঠাতে পারছেন না। আবারও বলছি, যেখানে মুখ্য আলোচনার কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, বা বলা যেতে পারে কেন্দ্র বনাম রাজ্য, সেখানে কেন্দ্রীয় দল বিজেপির কোনো প্রতিনিধি, বিজেপির মিডিয়া সেল বলছে আমরা দিতে পারছি না। জানি না একেবারে পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত, নাকি এর পেছনেও রাজনীতি লুকিয়ে রয়েছে, কোণঠাসা হওয়ার একটা ভয়। আমি শুরুতেই প্রিয়দর্শিনীদের কাছে আসবো। প্রিয়দর্শিনীদের দুটো বিষয়, একটা অবশ্যই নিঃসন্দেহে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, যেখানে তাকে ডেকে নেওয়ার প্রেক্ষিতে অনেকগুলো কারণ থাকতে পারে। দীঘা পর্যটন নগরীকে সুন্দর করার দায়িত্ব পাওয়ার পর এমন সিদ্ধান্ত, নাকি একেবারে করোনা পরিস্থিতির জন্য তাকে রাখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, ডান হাত, সেখান থেকে দাঁড়িয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে পর্যদস্ত করার চেষ্টা। আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে ডেকে নেওয়ার কারণের পেছনের মূল কারণ, এবং অবশ্যই আজকের নাগরিকত্ব যে আইন, সেই নাগরিকত্ব আইনে ব্রাত্য, নাগরিকত্ব আইন প্রয়োগে ব্রাত্য পশ্চিমবঙ্গ, যেটা নিয়ে এত দাপট, মতুয়া তোষণ বারবার। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি উইন্ডোতে, যেখানে বিজেপি থাকার কথা, সেই উইন্ডোটি ফাঁকা আমরা রেখে দিলাম। আমরা পশ্চিমবঙ্গে বিজেপি কতটা ফাঁকা বা কতটা ঢাকা আমি জানি না, তবে এই মুহূর্তে উইন্ডো ফাঁকা, বিজেপি নেই। আসবো আমি প্রিয়দর্শিনীদের কাছে। প্রিয়দর্শিনীদি, বলতো দুটো বিষয় নিয়ে কথা শুনবো। দেখো, মানে কি অদ্ভুত মজার ব্যাপার যে আমি জানি না, আমি জয়েন করার আগে জয়দেবদা যে কথাগুলো বলছিলেন সেগুলো সত্যি কিনা, বাট আমি কারো পার্সোনাল সেন্টিমেন্টসে হার্ট করতে চাই না, বাট বিজেপি সবসময় এই এমন একটা দল, যখনই কোনো কঠিন সময়ের সম্মুখীন হবে ওরা অ্যাবসেন্টই হয়ে যায়, মানে এটা ওদের কাজ। যেমন ধরো 5 বছরে নরেন্দ্র মোদী একটাও কোনোদিন উনি মন কি বাত করেছেন, কিন্তু উনি একটা সাংবাদিক সম্মেলন করেননি। উনি ক্যানট ফেস দ্য ক্রাউড, যেটাকে বলে, মানে উনি লোকের প্রশ্নের উত্তর দিতে এত ভয় পান, মানে একদম হিটলার বা হিটলারের সময় যারা ছিলেন, গোয়েবেলস ইত্যাদি যারা ছিলেন, যেই সব মানে মিলিটারি অফিসাররা ছিলেন, মোটামুটি ওনার মতো হিটলারও কোনোদিন উনি একেবারে কোনোদিন মানে কোনো সাংবাদিক মানে সহ্যই করতে পারতেন, মানে উনি আসতেন, অ্যানাউন্সমেন্ট করতেন, চলে যেতেন, আর লোকজনকে হাইল হিটলার বলতে হতো হাত তুলে, এবং আমাদেরকে থালা বাটি বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ইত্যাদি ইত্যাদি করে আপাতত এমন অবস্থা যে কালকে যখন আমি মানে তোমাদেরই চ্যানেলে এসে জাস্ট 90,000 কোটি টাকাটা ফেরত আনতে বললাম, তখন রাগ হয়ে গেল। এখন মানে এত রাগ অভিমান, মানে আমি কেন রাগ কথাটা বলছি, মানে কোণঠাসা কথা ঠিকই, কিন্তু আমি গতকাল মানে আমি একটা কথা বলেছিলাম, আমার এক কলিগ সেটা কোটও করেছে, যে
বিজেপির এখানকার যারা হেরোতে মানে হেরো 75 জন আছে, সেই হেরোদের বায়না সহ্য মানে বায়না মানতেই কি গতকাল ওই মিটিং এ শুভেন্দু অধিকারীকে ডাকা, এবং তাদের বায়নাতেই কি আজকে আলাপন বাবুকে এরকম ভাবে ওনার মানে ওনার ক্যারিয়ারের শেষে একটা প্রলিফিক ক্যারিয়ার, ওনার সত্যি কোনো ব্ল্যাক নেই ক্যারিয়ারে সেরকম বলতে গেলে, মানে সেরকম বড় গ্লিচ নেই, নন আনগ্লিচড একটা 87 থেকে আমারও জন্মের আগের থেকে ক্যারিয়ার। এবং সেইটা ভাবতে গেলে আমার খুব ভীষণ গায়ে লাগছে ব্যাপারটাতে, যে একটা মানুষ যে নেশনকে সার্ভ করেছে এতদিন, তাকে তার স্টেটকে সার্ভ করতে দেওয়া হচ্ছে না। যখন তার রাজ্য এখন এমন, তুমি যাই বলো তাই বলো, আমরা ভারত এথনিক সেন্টিমেন্টসে চলে, এবং সেক্ষেত্রে বাঙালি নিজের রাজ্যের জন্য করবে না এটা তো হয় না, গোটা পৃথিবীর বাঙালি তাদের রাজ্যের জন্য করছে। সেক্ষেত্রে যখন উনি একটা দেখছে যে রাজ্যটা একটা বিচ্ছিরি অবস্থায় আছে, রাজ্যের এখন সত্যি দরকার তার মুখ্য সচিবকে এখনই, যে মুখ্য সচিব এত অ্যাওয়্যার, উনি পুরো প্ল্যান করছেন, উনি হঠাৎ করে তাকে সরিয়ে নিয়ে একটা নতুন মুখ্য সচিবকে বসানো, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রবলেম। প্রথমত যারা অ্যাডমিনিস্ট্রেশন রান করে, নতুন করে কাউকে এক্সপ্লেন করা, ব্রিফ করা, এটা ইজি নয়, তাকে ফিল করতে হবে প্রবলেমটা। তামিলনাড়ু বা বম্বে থেকে এসে হুট করে কেউ ফিল করতে পারবে না প্রবলেমটা, সে ফেস করেনি। সেকেন্ডলি, মমতা ব্যানার্জি যেহেতু মুখ্য সচিবকে নিয়ে গেছিলেন, উনি বারবার করে আজকে মিটিং এ বলেছেন, আমি তো হাত জোর করে সামনে দাঁড়িয়েছিলাম, আমি তো বসিও নি, আমি তো ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, আমি না পায়ে পড়ে যেতে পারি। মানে একজন চিফ মিনিস্টার, এটা ড্রামাটিক মনে হতে পারে, কিন্তু একজন চিফ মিনিস্টার যিনি একটা কাজ করছেন, তার কাজে প্রত্যেকটা পদে বাধা দেওয়া, এটা কি, হোয়াট ইজ দিস? এবারে তো সিরিয়াসলি একটা মানে খুব ইরিটেশনের জায়গায় চলে যাচ্ছে সবকিছু। প্রথমে ভ্যাকসিনেশনে আটকিয়ে দিল ফিরহাদ হাকিম, যিনি ভ্যাকসিনেশনের মানে একদম মেন পার্সন, এবং সুব্রত বাবু যিনি মানে যেটা আমাদের হেলথ ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটাকে মিনিস্টার, ওনার দুজনকে ওনাদেরকে জেলে দিল, বাড়িতে দিল, একটা বোকা বোকা মানে সিচুয়েশন ক্রিয়েট করলো, যার জন্য সিবিআই নিজে মুখ থুবড়ে পড়লো। যেটা আমাদের উই ডোন্ট হ্যাভ টু প্রুভ ইট টু এনিওয়ান, নিজে সিবিআই মানে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বুঝিয়ে দিয়েছে ওরা কি ব্লান্ডারটা করেছে। তারপরে গতকাল যখন আমরা নিজেরা আমাদের আলোচনা হলো, যে জয়দেব দা বললেন যে হ্যাঁ সৌজন্য হয়েছে, এটা কি সৌজন্য? আমি জয়দেব দাকে জিজ্ঞেস করবো যে জয়দেব দা, আপনার সাথে আমাদের কথা হওয়ার 5 ঘন্টার মাথায় একটা চিঠি আসে, চিঠিটা লেখা আছে উনি পার্সোনাল ট্রেনিং সেকশনে 3 মাসের জন্য ওনার এক্সটেনশন টাইম পিরিয়ডে ওখানে গিয়ে থাকবেন দিল্লিতে। ওয়াই? যখন 10 দিন আগে একটা অ্যাপ্রুভাল চিঠি এসেছে, এটা একটা কথা। সেকেন্ডলি, এনআরসি মানে এমন এমন রাজ্যে এনআরসির অ্যাপ্রুভাল গেছে, সেই রাজ্যগুলো তুমি যদি দেখো, মানে সেটা হচ্ছে গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, যেখানে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি, রাজস্থান, হ্যাঁ রাজস্থান এন্ড পাঞ্জাব, হ্যাঁ। তো যেখানে পশ্চিমবঙ্গ একটা বর্ডার এরিয়াতে পড়ে, সব থেকে বেশি হয়তো বঙ্গভঙ্গের সময় হোক বা তারপরে হোক, বিভিন্ন সময় প্রচুর লোক এসে তারা শরণার্থী হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম দুটোই রাজ্য বাদ। কেন বাদ কেউ জানে না, কি কি প্ল্যান কেউ জানে না। এই যে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার হয়েছে, সেই রেজিস্টার হওয়ার পরে মানে না এই মানে ওরা নাম নথিভুক্ত হওয়ার পরে এদের কি স্টেটাস হবে, এদেরকে কখনো আবার মাঝখানে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কিনা, সিএ 18 মাস ধরে এখন ওরা ভেবে যাচ্ছে। তার মানে গোটা ভারতবর্ষে একটা এমন লোক নেই যে সিএ রুলস গুলোকে ঠিক করে ক্ল্যারিফাই করে দিতে পারে। কি আশ্চর্য না? তার মানে মানে আমরা এটা বোঝাচ্ছি যে পাবলিক পলিসি বা পপুলেশন স্টাডি, মাইগ্রেশন স্টাডিজ নিয়ে কেউ কোনো পড়াশোনা করেনি ভারতবর্ষে, কেউ নেই যে সিএ রুল গুলো ঠিক করে দিতে পারে। এটা হতে পারে? এটা তো নয় না। তার মানে ওদের নিশ্চয়ই ওদের লোক আছে, তারা বসে আছে গেড়ে, তারা কোনো কাজ করছে না। মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যেটা এটা কোন ভারতবর্ষে আমরা বাস করি। একটা রাজ্য, যে রাজ্য মাত্র 10 কোটি, আচ্ছা ঠিক আছে 11 কোটি লোক আছে, এমন তো কিছু না, 130 কোটি রাজ্য। গতকাল ওনার রেপ্রেজেন্টেটিভ এসে বলল উনি টাইম বের করে এসেছেন, অনেক দয়া করেছেন, উনি হেলিকপ্টারে করে টাইম বের করে। তো আই হ্যাভ টু বি মানে আমাদেরকে ব্যথিত হতে হবে, ওনাকে হাত জোর করে বলতে হবে ক্ষমা করো গুরু মহাপ্রভু, তুমি আসো আমাদের দেশে, এসে আমাদের মাথার উপর পাটা রেখে। মানে এটা কি মানে আমি অথচ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমাদের হেলিকপ্টার প্রায় 20 মিনিট আকাশে চক্কর কাটে, 15 মিনিট পর প্রধানমন্ত্রীর সঙ্গে 1 মিনিটে দেখা করতে চাই। সেখানে এসপিজি জবাব দেয় 1 ঘন্টা পর বলুন, এখন কিছু বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু আজকে নবান্নে বলেছেন যে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে। সায়নের কাছে আসবো। সায়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির সবাই রয়েছে, আমি প্রধানমন্ত্রীর বৈঠকে একা রইলাম।
বিজেপি সবাই ছিল, সায়ন কি কেন্দ্রকে বলবে? এখন বলবে। সায়নের জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ইন্দিরা গান্ধী ওনার বাড়িতে এসে গিয়ে থাকতেন। তো কনভারসেশনই হয় না, কোনো তুলনা হয় না ওই সময় আর এই সময়ের, মানে জাস্ট তুলনা করার কিছু নেই। হ্যাঁ, সায়ন 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 কি দেখুন বলবেন? দেখুন দেখুন প্রথমেই একটা কথা বলি, একটা সিনেমা ছিল, ये डर हमको अच्छा लगा, ये डर होनी चाहिए। আমি খুব বিস্তারিত কিছু বলছি না, যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চান, পার্লামেন্টকে সাইড করে অর্ডিন্যান্সের মাধ্যমে বিল পাস করাতে চান, গোটা ডেমোক্রেসি স্ট্রাকচারকে ভেঙে দিতে চান, তারা যে 2021 সালে এসে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছেন, এটা হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ। এবং আর সত্যি কথা বলতে ওই যে ব্ল্যাঙ্ক ওখানে রয়েছে আর ওখানে একজন থাকাই দূরের মধ্যে খুব একটা তফাৎ নেই, একই। উনি ওখানে থাকলে কিছু ভুলভাল বকেন, আজকে নেই, সে যাই হোক। বিষয়টা হচ্ছে যে দেখুন, একটা ফেডারেল স্ট্রাকচার, দেখুন আমাদের যে একটা গ্লোরিয়াস পাস্ট বা গ্লোরিয়াস হিস্ট্রি পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে যদি আমরা তাকাই, আমাদের না প্রচুর ডিবেট ছিল এই রিলেটেড যে হু ইজ দ্য সুপ্রিম ডেমোক্রেসি, বিভিন্ন মানে যে পিলার গুলো। ফেডারেল স্ট্রাকচারেও এরকম একটা ডিবেট বহু দিন ধরে রয়েছে, সেখানে সাকারিয়া কমিশন তার নিজস্ব মতামত জানিয়েছে, বিভিন্ন জায়গাতে ওই কথা বারংবার উঠে এসেছিল যে হু ইজ দ্য সুপ্রিম, দ্য স্টেট অর দ্য সেন্ট্রাল। এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাওয়া হলো, আমি একজন আইনের ছাত্র হিসেবে এখান থেকে কোনো আইনের ফ্লস অন্তত খুঁজে বের করতে পারবো না, যে আইনত দিক থেকে এনাকে নিয়ে যাওয়াটা ঠিক হয়, মানে ইলিগাল ভাবে নিয়ে যাওয়া হয়েছে বা এরকম কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একজনকে কোন সময় নিয়ে যাচ্ছেন আর কেন নিয়ে যাচ্ছেন। দেখুন, এর আগেও যখন ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট হয়েছেন, আমরা একটাই কথা খুব পরিষ্কার ভাবে বলেছি, দেখুন সিবিআই এর জন্য তো আমরা মামলা করেছি, সারদা, নারদা, বিকাশ ভট্টাচার্য তো সামনে থেকে দাঁড়িয়ে লড়েছেন। 5 বছর গোটা সিবিআই চুপ করে রইল, 5 বছর, 1-2 বছর নয়। কাদেরকে নিয়ে কেস? তারা কোনো মামুলি এমএলএ নন, মানে মামুলি এমএলএ মানে কথাটাকে উল্টো ভাবে ইন্টারপ্রেট করবেন না, মানে আমি বলতে চাইছি মানে একজন কোনো কমন এমএলএ নন তিনি, তারাতে প্রচুর পাওয়ার রয়েছেন, তাদের মধ্যে প্রায় সবাই ক্যাবিনেট মিনিস্টার, 3 জন কলকাতার মেয়র ছিলেন। এখন বিষয় হচ্ছে 5 বছর পরে সিবিআই এর মনে হলো প্রভাবশালী, 5 বছর ধরে তাহলে নিশ্চয়ই তারা সেই প্রভাব খাটিয়ে তদন্তের যা সর্বনাশ করবার করে ফেলেছেন। এখন ওই প্রশ্ন, যে প্রশ্ন আমরা সেদিনকেও রেখেছিলাম, যে এই যে 5 জনকে গ্রেপ্তার, এই যে 4 জনকে গ্রেপ্তার করা হলো, কোন টাইমটা বেছে নেওয়া হলো। আমি এখানে একটি কথা খুব নির্দিষ্ট ভাবে বলছি, দেখবেন ধরে নিন আমি একটু কালীপটকা কিনে আনলাম, একটু বোম কিনে আনলাম, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ, ভরা জানুয়ারি, সামনে কোনো ফেস্টিভ্যাল নেই, ইন্ডিয়া হেরে গেল। 2 দিন পরে হঠাৎ করে বন্ধুরা মিলে ঠিক করলাম, আড্ডা মারতে মারতে, চল ভাই বাজিগুলো ফাটিয়ে দিই। হেরে গেছে, কি হবে, বাজিগুলো পুরো ড্যাম্প হয়ে যাবে, ফাটিয়ে দিই। এগুলো না বিজেপির একটা প্রি প্ল্যান্ড, আমি আপনাকে বলছি শুনুন, এটা পুরো বিজেপির একটা ওয়েল প্রি প্ল্যান্ড ছিল। কেন আমি আপনাকে বলছি, কারণ দেখুন প্রিয়দর্শিনী এখানে বসে রয়েছেন, আমি জানি না প্রিয়দর্শিনী এখন অস্বীকার করতে পারেন, বা যে কোনো তৃণমূলের নেতা, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিভিন্ন স্টেটমেন্ট দেখেন, কিংবা আপনাদেরও যে আপনারা এক্সিট পোল করেছিলেন, তৃণমূল কংগ্রেস 210+ হয়ে যাবে এরকম কথা কিন্তু কেউ ভাবেনি। একদম দেখুন, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আমাদের একটা বিষয় দুটো খুব মাথায় ছিল, একটা হাং অ্যাসেম্বলি হতে পারে, 2 তৃণমূল কংগ্রেস 160, 165 এখানে গিয়ে আটকে যেতে পারে। 160-এ যদি তৃণমূল আটকে যেত, এই যে 4 জনকে ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হলো, এখন এদের নামে তো সিবিআই তে অভিযোগটা রয়েছে, আর সিবিআই এর কাছে হচ্ছে টিকি বাধা রয়েছে, প্রচুর এরকম নেতা মন্ত্রীরা রয়েছে। এটা পুরো বিজেপির একটা প্ল্যান ছিল যে আমি এই ওয়েতে গভর্নমেন্টটাকে ক্যাপচার করব। খুব সোজা কথা, অল ওভার আপনি যদি ইন্ডিয়া জুড়ে দেখেন, আপনি গোয়া দেখুন, আপনি বিভিন্ন স্টেট দেখুন, আপনি মধ্যপ্রদেশ দেখুন, আপনি বিভিন্ন জায়গা দেখুন, মহারাষ্ট্রে গভর্নমেন্ট করবার আগে সে বিভিন্ন যে ফাঁদফন্দি করেছিল, সুতরাং এটা একটা পুরো প্রিপারেশন ছিল। এখন সেই প্রিপারেশন অনুযায়ী এই কাজটা করা হয়েছে, এবং সেই প্রিপারেশনের রাজ্যপালও যে, যদি এটাকে কনস্পিরেসি বলা হয়, তাহলে সেই কনস্পিরেসির যে একটা পার্ট রাজ্যপালও ছিলেন, সেটাও আজ রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক্সটেনশন করা হলো, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে আজ থেকে মাত্র কিছুদিন আগে তারাই পারমিশন দিলেন। তার কারণ এই যে আমলারা কাজ করছেন, আইএস অফিসার যারা কাজ করছেন, এরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে রিক্রুট হয়েছেন স্টেটে কাজ করবার জন্য। সুতরাং এই গোটাটাই কিন্তু একটা আলাপচারিতা, মিউচুয়াল রেসপেক্টের বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট আমি খুব বড়, স্টেট গভর্নমেন্ট আমি খুব বড়, জুডিশিয়ারি আমি খুব বড়, এক্সিকিউটিভ আমি বড়, লেজিসলেচার আমি বড়, এই বিষয়টা এটা নয়।
ডেমোক্রেসি মানে একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আপনি আমাকে একটা বিষয় বলুন তো, ধরুন কাল থেকে যদি জুডিশিয়ারি নিজের মতো করে ফাংশন করতে শুরু করে, যেগুলো জুডিশিয়ারির কাজ নয় সেখানে যদি জুডিশিয়ারি পা বাড়াতে শুরু করে, জুডিশিয়ারি যদি লেজিসলেচারের কাজ করতে শুরু করে, এক্সিকিউটিভ যদি লেজিসলেচারের কাজ করতে শুরু করে, তাহলে গোটা গণতন্ত্রের যে স্ট্রাকচার সেটা কিন্তু ভেঙে যাবে। এখন গণতন্ত্রের আলোচনা আমরা কার সাথে করব? যারা ভোটে হেরে যাওয়ার পরেও, শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, দেখুন আসলে কি হয় জানেন তো, মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। আমরা যদি গোটা ভারতবর্ষের দিকে তাকাই, বিভিন্ন বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছি, দেখুন গণতন্ত্রের সরকার মানে তো একটাই বিষয়, মানুষ যাকে ভোট দেবেন তিনি ভোটে জিতবেন, খুব সোজা বিষয়। যাকে ভোট দেবে না সে বিরোধী হবে। কিন্তু বিজেপির একটা বেসিক ট্রেন্ড ছিল, আমাকে গভর্নমেন্টে থাকতে হবে, বাই হুক অর বাই ক্রুক আমাকে গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। এবং আমি আপনাকে খুব দায়িত্বের সাথে বলছি, রাজ্য বিজেপির মধ্যেই আলোচনা চলছে, গোটা বিজেপি দলটাকে টিকিয়ে রাখা এদের কাছে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আর প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে বলেই ওই 4জন নেতাকে আজকে কিছুদিন আগে পাঠাতে হয়েছিল জেলের মধ্যে। তার কারণ অর্জুন সিং কিছুদিন আগে বেসুরো গাওয়া শুরু করেছিলেন, মুকুল রায় বিধানসভায় গিয়ে চুপচাপ ছিলেন, তিনিও বেসুরো গাওয়া শুরু করেছিলেন। ওদিকে শুভেন্দু অধিকারী খুব একটা কথাবার্তা বলছিলেন না শেষ এক সপ্তাহ ছাড়া। সুতরাং এনারা যদি আবার এদের পুরাতন ঘরে যদি ফেরবার চেষ্টা করে, সুতরাং সেক্ষেত্রে কি হতে পারে আর কি না হতে পারে বিজেপি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। এবং বিজেপি যে হতাশাগ্রস্ত দল, দেখুন আমরা তো শূন্য পেয়েছি, তো মিডিয়াতে বসে বলছি শূন্য পেয়েছি। এখন আপনি বলতে পারেন সায়ন এরকম ভাবে বলছো তোমরা শূন্য পেয়েছো, আমরা শূন্য পেয়েছি। রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ যে ভোট দিয়েছেন তাতে সিপিআইএম শূন্য পেয়েছে, কিন্তু সংযুক্ত মোর্চা একটি সিট পেয়েছে। কিন্তু তার জন্য কিন্তু আমরা ডিমোরালাইজড হইনি। রেড ভলেন্টিয়ার হতে পারে অথবা ইয়াসের পরবর্তী সময় হতে পারে, আমরা কিন্তু সেই বেসিক কাজ যেগুলো মানুষের জন্য, তো সবটাই তো মানুষের বাইরে তো কিছু নয়। আপনি বিজেপিকে খুঁজে পাচ্ছেন, আপনি বলুন তো আপনি কোথায় বিজেপিকে দেখতে পাচ্ছেন? না দেখতে পেয়ে বরঞ্চ অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করে সুপিরিয়র ইনফিরিয়র দেখানোর একটা প্রচেষ্টা বর্তমান সময়ে ডেমোক্রেসিতে চলছে। এবং আইনের ছাত্র হিসেবে আমি বলতে পারি, একজন কনস্টিটিউশনের স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি, এটা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির পক্ষে ভয়ঙ্কর হার্মফুল। জয়দেবদার কাছে আসবো। যুক্তরাষ্ট্রের যে কাঠামো, সেই কফিনের শেষ পেরেক আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো, এমন মন্তব্য কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। সেই প্রসঙ্গে জানবো এবং অবশ্যই এনআরসি ইস্যু নিয়ে আসবো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কফিনের শেষ পেরেক পুঁতে দিলেন, যদিও এই বিষয় নিয়ে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। প্রতিহিংসা রাজ্য বারবার করে বলছে, এই ক্ষেত্রে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এক। জয়দেবদা, এটা মানতেই হবে, এক্ষেত্রে কিন্তু তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস নেই, যেখানে যেটা সায়ন আগেও বলেন, যেটা অন্যায় সেটা অন্যায়টাকে বলবো, ন্যায়টাকে ন্যায় বলবো, এক্ষেত্রে দল রং গুরুত্ব পায় না। সেক্ষেত্রে রাজ্য আবার প্রতিহিংসা পরায়ণতার শিকার হচ্ছে, এবং এটা কাটিয়ে ওঠার উপায় কি? মানে এই মুহূর্তে শুধুমাত্র এই যে নাগরিকত্ব আইনে বঞ্চিত রাজ্য একের পর এক হেরে গেছেন বলে তারা করে যাবেন, প্রতিনিধি পাঠাবেন না, এরকম তো গাজোয়ারিতে একটা একচ্ছত্র সেই নিজে করবেন ওয়ান ম্যান আর্মি, হয়তো এরকম ভাবে রাজ্য চলতে পারে না। জয়দেবদা, হ্যাঁ দেখুন, ব্যাপারটা আপনারা এতটা সরলীকরণ করলেন, রাজনৈতিক খেলাঘরে কিন্তু এতটা সরলীকরণ হয় না। প্রথম কথা বলি রাজনৈতিক অ্যাসপেক্টসে, এটা ভালো হচ্ছে, এটা একদিক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারকে আরো উজ্জ্বল করছে, আরো সুদৃঢ় করছে এবং আরো ভবিষ্যৎমুখী করছে। প্রথমে জানতে হবে যে বারবার এই সংঘাতটা হয়ে জিতছে কারা। যেটা ওরা বলে খেলা হচ্ছে, গোল দিচ্ছি, তো গোল এই তো কিছুদিন আগে এই যে সিবিআই এর যে একটা ঘটনা ঘটলো, গোল কে দিল? গোল দিয়ে আলটিমেটলি দেশের কাছে কি বার্তা গেল? কালকে আপনারা জানেন টুইটার হ্যান্ডেলে ট্রেন্ড হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সারা ভারতবর্ষ চায়, অর্থাৎ ভারতকে দিদি চায়, মানে দিদিকে ভারত চায়, এইরকম একটা ট্রেন্ড হ্যাশট্যাগ করে হয়ে গেল পুরো মানে টুইটারে। তো এটা আলটিমেটলি দিদির ইমেজটাকে বাড়ালো যে দিদিই পারে এই একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে। আর আপনি বললেন যে সারা দেশের, শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা দেশের মানুষ আজকে একত্রিত হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি শুনলাম সুরজেওয়ালা, যিনি কংগ্রেসের মুখপাত্র আছেন, উনিও এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করার নিন্দা করেছে। এবং আইএস আইপিএস এর যে লবি আছে, সেই লবিও কিন্তু সচেষ্টভাবে পাশে এসে দাঁড়িয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কেন্দ্র সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের বোধহয় ওই একটা কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি,
একটা বোধহয় চাণক্যের শ্লোক বা গীতা উপনিষদ বাইবেল এরকম একটা পুরাণ কালের শ্লোক শুনতাম যে হ্যাঁ বিনাশকালে। ম্যাডাম আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ, মানে আপনি সব বিনাশকালে বুদ্ধি নাশ সব কটা বলে দিয়েছেন একসাথে। চলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ না বিনাশকালে বিপরীত বুদ্ধি। হ্যাঁ। এখন সর্বনাশের থেকে বিপরীত বুদ্ধি কোথায়? যে মাঠে খেলতে নামছি সেই মাঠের পিচটাকেই আগে রিড করছি না, এমন একটা মাঠে খেলতে নামছি যে নেবে 1-0 মানে 100-র ওপর গোল খেয়ে বাড়িতে ফিরছি। পশ্চিমবঙ্গে অতটা ক্ষমতা নিয়ে অত লাফালাফি লম্পঝম্প করে আলটিমেটলি দলটা টিকবে কিনা এইরকম একটা জায়গায় পরিস্থিতি চলে গেছে। এবং বুঝতে হবে যে দলটাই হয়তো পশ্চিমবঙ্গ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে বা অস্তিত্ব তার বিলুপ্ত হবে পশ্চিমবঙ্গের নিরিখে বা পরিপ্রেক্ষিতে। এবারে সেই জায়গা থেকে জানতে হবে পশ্চিমবঙ্গে ভোটের সময় অত লাফান ঝাপান করে গোল খেলো, আজকে সিবিআই এই সমস্ত যা কিছু হলো পুরো প্রক্রিয়াটা হবার পরে সেখানেও দেখা যাচ্ছে যদি সেটা প্রতিহিংসার রাজনীতি হয়ে থাকে সেখানেও আজকে পর্যদস্তু হয়েছে। এবারে আপনাকে আইনের কথা বলি, সায়ন হয়তো আইনের ছাত্র কিন্তু একটা জিনিস হয়তো বিশেষ কারণে ও মানে ইয়ে করলো মানে হাইড অ্যান্ড সিক করলো, সেটা হচ্ছে যে এই নিয়োগটা কিন্তু প্রাক্তন আমলা এবং যারা প্রাক্তন আইপিএস আইএস অফিসার তাদের সঙ্গে আপনারা কথা বললে জানতে পারবেন যে এটা আইনত হয়নি এবং এটা মানে নীতি বিরুদ্ধ একটা কাজ হয়েছে যদি আপনি তাদের সঙ্গে কথা বলেন। কেন আমি আপনাকে বলছি যে এটা বেআইনি কতটা জানি না, কিন্তু নীতি বিরুদ্ধ কেন আপনাকে বলি, 7টা কারণ থাকে যদি কোনো সময় কোনো আমলাকে কেন্দ্রীয় সরকারের যদি কোনো আমলাকে এবং সেটা যদি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ যে আমাদের আছে না আমাদের যে একটা রুল আছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্যাডার বলে রুলস, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্যাডার রুলস এর আন্ডারে যারা কাজ করছেন সেরকম আমলা যদি কাউকে নিয়ে যেতে হয় মানে হঠাৎ করে রাজ্য থেকে কেন্দ্রে, সেখানে 7খানা বিষয় আগে আমাদের নিরূপণ করতে হয়। প্রথম হচ্ছে শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া, এক্ষেত্রে সেটা হয়নি। বিকল্প যাকে সংশ্লিষ্ট অফিসারের সঙ্গে দিতে চাইছি তার সঙ্গে যোগাযোগ করা এবং যে অফিসারকে নিয়ে যাচ্ছি তার মতামত জানা এবং রাজ্য সরকারের সঙ্গে সেই ব্যাপারে কথাবার্তা বলা এবং রাজ্য সরকারের সঙ্গে সেই বিকল্পের সম্পর্কে প্রস্তাব রাখা এবং হচ্ছে সেই সংশ্লিষ্ট যে অফিসারকে আমরা নিয়ে যাচ্ছি তার সেন্ট্রাল এলিজিবিলিটিতে একটা প্যানেল থাকে, তাতেও নাম থাকা দরকার। আর একটা হচ্ছে যে নতুন পোস্টিং যে অফিসারের হবে তার বেতন স্কেল গ্রেড এগুলো সমান কিনা সেটা জানানো। সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে রাজ্যের রায় আছে কিনা। আমরা জানি ডিসেম্বর মাসেও এইরকম একটা রায় এসেছিল যে 3 জন আইপিএস অফিসারকে আমাদের কেন্দ্রকে দিয়ে দিতে হবে। আপনারা হয়তো মনে রাখবেন ভোটের সময় সেই 3 জন আইপিএস অফিসারেরও নাম এসেছিল। হ্যাঁ, তো তারাও কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে কারণ রাজ্য সরকার মত দেয়নি। এবারে 6(1) অ্যাডমিনিস্ট্রেটিভ যে আমাদের রুলস আছে অ্যাডমিনিস্ট্রেশনের মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে ক্যাডারের রুলস বুক আছে সেখানে 6(1) ধারায় একটা কথা আছে যে যদি এরকম মানে একটা পরিস্থিতি আসে ডিসএগ্রিমেন্ট হয় রাজ্যের সঙ্গে কেন্দ্রের, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে পর্যবেক্ষণ সেটাই প্রিভেল করবে, সেটাই থাকবে। কিন্তু তারপরেও একটা জিনিস আছে, যদি কেউ এটা অগ্রাহ্য করে তখন আমরা যাই কোথায় না ক্যাটে, অর্থাৎ আমাদের যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেলেও কিন্তু এই কেসটা কেন্দ্র সরকার হেরে যাবে। তার কয়েকটা কারণ আপনাদের বলি কেন্দ্র সরকার কেন হেরে যাবে না, কেন্দ্র সরকার প্রথমেই জানতে চাইবে মানে ক্যাটে যখন যাবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তখন প্রথম কথা হবে আলাপন বাবুর তো চাকরির মেয়াদ শেষ, উনি তো এক্সটেনশনে রয়েছেন। এবারে যদি কোনো কাউকে ডেপুটেশনে নিয়ে যেতে হয় তার মোটামুটি 1.5 থেকে 2 বছর চাকরি থাকতে হয় এবং এটা রাজ্য সরকারের থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল যে আমাকে বাড়িয়ে দিন, কেন্দ্র সরকার তো বাড়ায়নি, এটা তো রাজ্য সরকারের একটা আর্জির ভিত্তিতে তাকে এক্সটেনশনটা দেওয়া হয়েছে, তাহলে সেটা তো রাজ্যের স্বার্থে দেওয়া হয়েছে, তাহলে হঠাৎ রাজ্য থেকে কেন্দ্র নিয়ে গিয়ে কেন্দ্র কাজ করাবে কেন, তাহলে সেটা কেন্দ্র আগে করলো না কেন। এখন যদি ওনাকে নিয়ে যেতে হয় তাহলে ওনাকে 3 বছর বা 2.5 বছরের এক্সটেনশন দিতে হবে আগে, তবেই উনি দিল্লিতে ডেপুটেশনে ওনাকে নিয়ে যেতে পারবেন। যদি দিল্লিতে ডেপুটেশনে নিয়ে যেতে চান তাহলে 2.5 থেকে 3 বছরের ওনার চাকরি এক্সটেনশন করতে হবে, সেটা তো করেনি
3 মাসে করেছে। হ্যাঁ জয়দেবদা, যদি মুখ্য ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের বা রাজ্যের দিবে, কাজের বিঘ্ন দিবে। দেওয়াই হয়, হ্যাঁ যাবেন যদি না, আলাপন বন্দ্যোপাধ্যায় সেটাই যাবেন না। আমি আরেকটা বলছি, জিনিস, যদি বিঘ্ন আরেকটা দেওয়া হয় জিনিস, তাহলে দেওয়া হবে আরেকটা জিনিস এক্সটেনশন। বলি, হ্যাঁ বলুন। রাজীব কুমার, আরো 3 জন আইপিএস অফিসার যারা আমাদের সময় এডিজি এবং আমাদের এসপি ডায়মন্ড হারবার এনারা যারা ছিলেন, এনাদের ক্ষেত্রেও আমরা বারবার দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার সহকর্মী, অর্থাৎ আমরা যে দেখলাম এই নারদার ব্যাপারে যেখানে হলো, উনি যেভাবে কর্মী অন্ত প্রাণ, কর্মীদের জন্য সর্বত্র ঝাঁপিয়ে পড়েন, বিরোধী দলনেতা থাকার সময় আক্রান্ত একটা নিচু তলার কর্মীর জন্য ঝাঁপিয়ে পড়েন, সেরকম যে কোনো ওনার সহকর্মীদের জন্য যেমন ঝাঁপিয়ে পড়েন, আবার এটাও দেখলাম ওনার টিম মেম্বার যারা, যখন রাজীব কুমারের ব্যাপারে আমরা দেখলাম, বা যখন আমাদের এই এসপি ডায়মন্ড হারবার, বা আজকে যখন আমরা এটা দেখছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিক থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে প্রথম দেয়াল হয়ে দাঁড়াচ্ছে এবং কেন্দ্রের সঙ্গে সংঘাতটাকে তিনি সরাসরি আহ্বান করছেন এবং তিনি প্রতি ক্ষেত্রে জিতছে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছেন যে তিনি তার সহকর্মীদের সাথে যতটা আছেন, তার টিম মেম্বার এবং তার কর্মীদের সঙ্গে ততটাই আছেন, এবং বারবার যে কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা পরাস্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এতে কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নিরিখে একটা উজ্জ্বল নক্ষত্র বা রাজনৈতিক চেতনা উন্মেষ ঘটাচ্ছে। হয়তো 2024-এ সেটা ওনাকে আরো এক্সটেনশন বা আরো একটা এক্সটেন্ডেড ভ্যারাইটিতে ওনাকে আমরা দেখতে পাবো, যেখানে হয়তো সমগ্র ভারতবর্ষকে উনি প্রথম অল্টারনেটিভ একটা রাজনীতির কথা বলতে পারবেন, যেখানে সিপিআইএম ও থাকবে, অর্থাৎ সিপিআইএম এর আইডিওলজি, কারণ উনি অতি বামপন্থী, বামপন্থীদের থেকেও বেশি বামপন্থী, তো সেই অতি বামপন্থী থাকবে সেখানে, অর্থাৎ দেখবেন যে ইররিলেভেন্ট হয়ে যাবে সিপিআইএম, কারণ সিপিআইএম এর থেকেও উনি বেশি গরিব মানুষের কথা ভাবে, এবং কংগ্রেসের থেকেও উনি কিন্তু বেশি কংগ্রেসী, এবং উনি বোধহয় রাজনৈতিক এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বটা ওই গ্রামার বুকে বা টেক্সট বুকে আপনি পাবেন না। আমাদের বীরেন্দ্র সহবাগ যেমন ছিল, টেক্সট বুক প্লেয়ার নয়, উনি এমন একটা নার্ভ চেনেন না মানুষের, যে নার্ভের জন্য কোনো টেক্সট বুক, কোনো ইজমের দরকার হয় না, কোনো বাদের দরকার হয় কিন্তু না। বীরেন্দ্র আগামী সহবাগ কিন্তু দিনে লং মমতা রানে থাকতে পারলেন না জয়দেবদা। ভারতবর্ষে মমতাবাদ তৈরি হবে, দেখে নেবেন বেশ, আজ থেকে বেশ, 20 বছর বেশ, পরে বেশ। রাজনীতিতে মমতাবাদ বলে একটা বেশ, নতুন চ্যাপ্টার তৈরি হবে। বেশ, আমি সায়নের কাছে আসবো। সায়ন, এবার ভোটে যেটা বারবার করে বলা হয়েছিল যে অ্যান্টি বিজেপি ভোট তৃণমূল পেয়ে গেছে, মানে লোকজন তৃণমূলকে ভোট দিক না দিক বিজেপিকে আনবো না, এই ফ্যাক্টরটা কাজ করেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ফ্যাসিস্ট যে কথাটা বলছেন আমাদের এডিটর ইন চিফ, ডেপুটি এডিটর ইন চিফ যেটা বলছেন জয়দেব দাস, সেখান থেকে দাঁড়িয়ে যদি ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে ধরে থাকি, তাহলে মানুষজনের তো একটা বিকল্প মুখ চাই। যদি 2024-এর কথা ভাবি, সেক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো এফেক্টেড হয়ে যাবে। ম্যাডাম, এটা আমার কথা নয়, বিরোধীরা যে ফ্যাসিস্ট মানে এটা দেয়, যে অভিযোগ ছবিটা করে, আসছে, সেটা একদম যে ছবিটা আসছে, চ্যানেল বা আমাদের কথা নয়, তো ফ্যাসিস্ট শব্দটা এই বিরোধী যারা তাদের বক্তব্য একেবারেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 2024-এর জন্য এইটা কতটা পরে যাবে, এটা তো অনেক পরের কথা, 2024 আসতে সময় লাগবে। সাময়িক যে বিপর্যয়, এই মুহূর্তে কি করণীয়, কিভাবে সামলানো যাবে? আমি শায়নের কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ এবার বেটার, হ্যাঁ বেটার, বলুন। না বলছি জয়দেব বাবু যেটা বললেন, এটা ঠিক যে মমতা ব্যানার্জি 2021 সালে একটা ম্যান্ডেট পেয়েছেন, আবার কেরালার দিকে তাকালে সিপিআইএম পেয়েছে, ওদিকে স্ট্যালিন পেয়েছেন, এই সবটা মিলিয়ে হয়েছে বিজেপি বিরোধী একটা বিষয় তৈরি হয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনার এই রিলেটেড কথা যেদিনকে ফলাফল বেরোচ্ছিল সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আমি সেই সবের মধ্যে যেতে চাইছি না। এখন বিষয় হচ্ছে দেখুন, আপনার যিনি এডিটর রয়েছেন, ডেপুটি এডিটর যিনি রয়েছেন জয়দেব বাবু বলছিলেন একটি বিষয়, যে মমতা ব্যানার্জি সিপিআইএম এর চেয়েও আরো বেশি বাম, অতি বাম। এখন এই যে অতি বাম কথাটা আমি যদি খুব সরলীকরণ করি, মানে উনি তো পলিসির দিক থেকে বলছেন। এখন পলিসির দিক থেকে বলতে গেলে যে সমস্ত পলিসিগুলো ওয়েস্ট বেঙ্গলে চলছে, কার্যত আপনি দেখবেন তার চাইতে আরো কিছু ডেভেলপ পলিসি একদম রিসেন্ট আমি কেরালা গভর্নমেন্টের কিছু পলিসি আমি দেখছিলাম, যে কোভিডে বাবা মা মারা গেছে, বাচ্চার জন্য 18 বছর বয়স অব্দি প্যাকেজ, বিভিন্ন রকমের বিষয়। দেখুন, আইডিওলজি মানে গরিব মানুষকে আপলিফট করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।
আর সেটা ফিরিয়ে যতদিন না আসছে তার জন্য আমি মানুষকে সাপোর্ট দিচ্ছি বিভিন্ন রকম ভাবে। সেটা আমাদের রাজ্যে বিভিন্ন রকমের পলিসি রয়েছে, গোটা দেশ জুড়ে বিভিন্ন রকমের পলিসি রয়েছে। আমরা যখন সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম, আমরা শুধু একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা গোটা বিষয়টাকে পরিষ্কার করতে পারবো, যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ নিয়ে এখন গোটা ভারতবর্ষ জুড়ে চর্চা হচ্ছে, রাজ্যে চর্চা হচ্ছে। এই 100 দিনের কাজের পলিসি যে সময় তৈরি হয় সেটা ইউপিএ 1, কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট করছে লেফট। কংগ্রেসের চাইতে বেশি কংগ্রেসী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সেটা কংগ্রেসের কোনো স্পোক্স পার্সন থাকলে বলতে পারবেন। যদিও বা আমি একটা বিষয় এখানে বলছি, দেখুন একটা বিষয় এখানে কাজ করবে কি জানেন তো, সেটা হচ্ছে অল্টারনেটিভ পলিসি, যেটা আমরা 2014 সালে লোকসভা ইলেকশনের সময় খুব স্পেসিফিক ভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করেছিলাম, যে মুখ বদলিয়ে লাভ নেই, যদি বদলাতে হয় তাহলে পলিসিকে বদলাতে হবে। যে পলিসি নিয়ে চলছে গভর্নমেন্ট, সেই পলিসিকে চেঞ্জ করতে হবে। এখন 2021 সালে বসে 2024 সালের কিছু ভাবনা চিন্তা হচ্ছে, সেটাকে আমি কাউন্টার অবশ্যই করব না, কারণ সদ্য তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে। কিন্তু একটা বিষয় অবশ্যই এখানে পয়েন্ট করে রাখা উচিত, 2024 সালে সর্বশক্তি দিয়ে কিন্তু কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা করব। এটা একদম আমাদের খুব পরিষ্কার কথা। তার কারণ বিজেপি প্রমাণ করে দিয়েছে 14 থেকে 19, 19 থেকে আজকে 21, এই সরকার শুধুমাত্র মানুষের ভোট নিয়ে তারা সরকার চালাতে চায় না। এই দলটা মানুষের জীবনের সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনি যদি বিজেপিকে ভালো করে লক্ষ্য করেন, এরা ডেমোক্রেসির পিলারকে ডেমোলিশ করে দিতে চায়। সুতরাং দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় এসছে, কিন্তু যদি আপনি স্ট্রাকচারটাকেই ধ্বংস করে দেন, কাল সকালবেলায় উঠে আমি যদি হঠাৎ করে শুনতে পারি যে ভারতবর্ষের বুকে আর ভোট হবে না, আমি খুব অবাক হব না। এখন আপনারা হয়তো অবাক হতে পারেন এই কথাটা শুনে, তার কারণ এই জায়গাটায় পৌঁছানোর জন্য যা যা করণীয় বিজেপি সবটা করে রেখে দিয়েছে, এক্সেপ্ট রাজ্যসভা। সুপ্রিম কোর্টকে কার্যত কুক্ষিগত করে রেখে দিয়েছে। লোকসভা হয়ে গেছে, 1/2 লেজিসলেচারের মাধ্যমে যে বিল পাস করাতে হয় স্পেশাল অ্যামেন্ডমেন্টে বিজেপির কাছে রয়েছে। সুতরাং বিজেপির যে ফ্যাসিস্ট কায়দার মধ্যে দিয়ে সরকার চালাতে চাইছে, এবং লাক্ষাদ্বীপ হচ্ছে তার সবচাইতে লেটেস্ট এক্সাম্পল। একটা ছোট্ট দ্বীপ, সেখানে তুলে নিয়ে চলে গেলেন প্রফুল্লকে প্যাটেলকে, সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন আইন বানিয়ে দিলেন। যেখানে লিকার ব্যান ছিল আপনি সেখানে লিকারকে খুলতে চাইছেন। সুতরাং এই গোটা ইউএপিএ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট 2019 সালে, সুতরাং এই গোটা বিষয়টা দিয়ে কিন্তু বিজেপি গণতন্ত্রকে চাপা দিতে চাইছে। কিন্তু আবারও শেষে একটাই কথা বলছি, দেখুন ক্লাস 8 এর বইতেও কিন্তু ওই যে মমতা ব্যানার্জি বাঁধ বা কিছু একটি বলছিলেন উনি, উইথ ডিউ রেসপেক্ট, উনি ওনার ভাবনা চিন্তা বলেছেন, ক্লাস 8 এর বইতেও এরকম রয়েছে, এরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে, এরকম কিছু জিনিসপত্র আমরা পড়েছি। বেচারাম মান্না একদিকে রয়েছে, আরেকদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য রয়েছে, মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। এখন সেটা কতদিন চলে সেটা দেখবার অবশ্যই। কারণ আমি আবারও বলছি, সবে সবে তৃণমূল ক্ষমতায় এসছে, আমি এই কথা একদমই বলবো না, কারণ 2024 অনেকটা দেরি, অনেকটা রাস্তা আমাদেরকে পেরোতে হবে। এবং আমার ধারণা এই সময়ের মধ্যে ভারতবর্ষের কিন্তু পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হবে। আচ্ছা সায়ন বাবু, সঞ্চালিকা আছেন, উনি প্রশ্ন করবেন। আমি একটা প্রশ্ন করে নিচ্ছি ম্যাডাম সায়ন বাবুকে, যে আলটিমেটলি পশ্চিমবঙ্গে কি হবে, মানে তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে হাঁটাবে, এটা নিশ্চিত আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারাও বিজেপিকে হাঁটাবেন। তো এবারে বিজেপিকে হাঁটাতে গেলে তৃণমূলের সঙ্গে এবারে গাঁটছড়া বাঁধবেন নাকি কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন? কারণ কংগ্রেস তৃণমূলের সঙ্গে কিন্তু গাঁটছড়া বাঁধছে, এবং গাঁটছড়াটা খুব ভালোভাবেই বাঁধবে কিন্তু 2024-এ এখন থেকেই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে কি আগামী পুরসভার যে ভোট আছে বা পঞ্চায়েত ভোট আছে, সেখানে কি আপনারা তাহলে আগামী দিনে কংগ্রেসের হাত আবার ছেড়ে দেবেন, মানে যখন ইচ্ছা জোট করবেন, যখন ইচ্ছা জোটের বাইরে বেরিয়ে চলে আসবেন, এইটা দেখাবেন? আরেকটা কথা আমাকে একটু বলুন, ভবানীপুর আর এই যে বাকি 6টা বিধানসভা কেন্দ্রে আবার ভোট হবে, এখানে কি আপনাদের জোট থাকবে? কারণ শুনতে পাচ্ছি এখানে নাকি আবার সিপিআইএম বামফ্রন্ট একা লড়বে, এখানে আবার কংগ্রেসের সঙ্গে জোট থাকবে না। তো মানুষের কাছে এই যে বারবার জোট ভোট করছেন, একবার জোটে যাচ্ছেন, জোট থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার জোটে যাচ্ছেন, তো এই ব্যাপারটা একটু মানুষকে খোলাসা করে বলুন না, যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের কি নজরে দেখবে আগামী দিনে, আপনাদের কি ভূমিকা থাকবে, সিপিএম এর কি ভূমিকা থাকবে? বেশ, প্রিয়দর্শী কাছে উত্তরটা নিয়ে নি। হ্যাঁ দেখুন খুব নির্দিষ্টভাবে একটা কথা বলে দিই। আসলে আপনি যেটা বললেন সেটা আমিও কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি দেখছিলাম যে মীনাক্ষী দি ক্যান্ডিডেট, সেখানে বামফ্রন্ট একা লড়ছে, কিন্তু পার্টির এরকম কোনো সিদ্ধান্ত নেই। যে জোট ছিল সেই জোটে এখনো আমরা রয়েছি। তার কারণ সংযুক্ত মোর্চার যে এমএলএ, একজন এমএলএ, সংযুক্ত মোর্চার এমএলএই তাকে রিপ্রেজেন্ট করছে।
কিন্তু এবং যে কংগ্রেসের জোট মধ্যে ছিল কিন্তু সেই জোট বারবার তৃণমূল কংগ্রেসের স্তুতি এবং প্রশংসা শুনতে পাওয়া যাচ্ছে। এবং আমাদের না না বিভিন্ন চ্যানেলে, এই চ্যানেলেই আমরা কথা বলেছি, যেখানে বহরমপুরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন আগামী লোকসভা কেন্দ্রে এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে যায়, সেক্ষেত্রেও কংগ্রেস তখন তৃণমূলের সঙ্গে থাকবে কিভাবে? এবং এখন যে সুন্দরভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সহাবস্থানটা হচ্ছে, সেই জায়গা থেকে যদি বহরমপুর কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েন, সেক্ষেত্রে কি প্রক্রিয়া আপনাদের থাকবে এবং আপনাদের অবস্থানটা আগামী দিনে কি হবে? বা আমি আমি এটার সাথে দেখুন প্রিয়দর্শিনী দিকেও জিজ্ঞেস করে নেবো, প্রিয়দর্শিনী উত্তর দেবেন যে সেক্ষেত্রে মানে এই যে যেটা বলছেন যে ফিল্ট্রেশন প্রক্রিয়া কি স্ট্যান্ড পয়েন্ট তৃণমূলের থাকবে সেটাও জানা দরকার। অবশ্যই আসবো প্রিয়দর্শিনীর কাছে, আগে সায়ন। হ্যাঁ দেখুন 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 একটা বিষয় একটুখানি এখানে পরিষ্কার করে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে সহাবস্থান বা তৃণমূলের ভালো কথা শুনতে পাওয়া যাচ্ছে, বিষয়টা আদতে কিন্তু এরকম নয়। আমাদেরকে অনেকে এই সময়তে বলছে, আমি ব্যক্তিগতভাবেও বলছে, আমাদের দলের লোককেও বলছে, আরে তোমরা তো চালচুরেদের দালালি করছো। আমি খুব মানে যে ল্যাঙ্গুয়েজ শুনছি আমি সেই ল্যাঙ্গুয়েজে বলছি। কেন? দেখুন, আমরা তৃণমূলের হয়ে কথা বলছি না, আমরা কনস্টিটিউশনাল প্রভিশনের হয়ে কথা বলছি। সেখানে তৃণমূল রয়েছে, তাই জন্য কারোর মনে হতে পারে আমরা তৃণমূলের জন্য বলছি। 4 জন অ্যারেস্ট হওয়ার পরে যে স্টেটমেন্ট আমাদের স্টেট না না 2 তারিখের পরে কিন্তু সুর বদলেছে। না 2 তারিখের আগে এইটা হ্যাঁ অবশ্যই 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 এটা একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। আচ্ছা, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল 2014-র আগে? অ্যারাউন্ড 6%। আমরা যদি ধরে নিই 6%-এর কম বেশি, 7 এর চেয়ে বেশি কম তো নয়। আচ্ছা, বিজেপির কাছে এখন ভোট পার্সেন্টেজ কত রয়েছে? অ্যারাউন্ড 37%। তাহলে 31% ভোট। এমনটা ভাববার কোনো কারণ নেই এই 31% ভোটটা পুরোটা হচ্ছে হিন্দুত্বের ভোট, বা 31% ভোটটা পুরো হিন্দুত্বের জন্য চলে গেছে। এই 31% ভোটারদেরকে আরএসএস, বিএইচপি, বিভিন্ন অর্গানাইজেশন, বিজেপি বিভিন্ন রকম ভাবে এরা বোঝানোর চেষ্টা করেছে যদি তৃণমূলের থেকে এই মুহূর্তে তুমি যদি বাঁচতে চাও, তোমাকে সিপিএম শেল্টার দিতে পারছে না, তুমি বাবা এদিকে এসো, আমার কাছে সিবিআই আছে, আমার কাছে ইডি আছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছি, আমার কাছে মানি পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে, তুমি আমার এদিকে এসো। এই জায়গা থেকে তৃণমূল, আপনি এই যে বেসিক জায়গাটায় ভুল হচ্ছে। সবাই বলছে আমরা তৃণমূলকে কেন আক্রমণ করেছি। তৃণমূলকে আক্রমণ না করা মানে এই 37% ভোটটাকে বিজেপির কাছে চিরজীবনের মতো রেখে দিয়ে আসা। খুব সহজ অঙ্ক তো। আমি যদি তৃণমূলের সাথে গিয়ে গাঁটছাড়া বাঁধি যে 31% এক্সট্রা ভোট, তাহলে কি বিজেপিকে চিরজীবনের মতো আমরা রাজ্যে রেখে দেব? এই যে অনেক ক্ষেত্রে আমরা এই কথাটা শুনতে পাচ্ছি যে সিপিএম কেন তৃণমূলকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেছে। ভোটটা ছিল কিন্তু রাজ্যের ভোট, কিন্তু 2019-2021 আক্রমণ করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূলকে সিপিআইএম আক্রমণ আমি একটুখানি শেষ করে নি। আমি জাস্ট 10 সেকেন্ড নেব। আমি জাস্ট 10 সেকেন্ড নেব। আক্রমণটা বিজেপিকে হয়ে গেছিল। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের থেকে বেশি আক্রমণ আপনারা বিজেপিকে করেছেন, যার জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের ওপরে, কিন্তু আপনাদের যে লোকে ভেবেছিল যে বামের ভোট রামে গেছে, রাম থেকে ট্রান্সফার হয়ে বামে আসবে, সেটা রাম থেকে ট্রান্সফার হয়ে কিন্তু তৃণমূলে গেছে। কারণ 40% ভোট পেয়েছিল লোকসভা কেন্দ্রে, মানে লোকসভা ভোটে যখন ভোট পার্সেন্টেজ যদি আপনি বলেন 40% ভোট ছিল লোকসভা ভোটে, সেখান থেকে ভোটটা ফল করেছে, যেটা সেটা আপনাদের ঝুলিতে যায়নি, আপনাদেরও ফল করেছে, ভোটটা ডাইরেক্ট ট্রান্সফার হয়েছে তৃণমূলে। তাহলে আপনাদের ভোট যেটা রামে গেছিল সেটাও চলে গেল তৃণমূলে। কেননা আপনারাও ডাইরেক্ট কিন্তু তৃণমূল কংগ্রেসকে আক্রমণের থেকে বেশি আক্রমণ করে বসলেন বিজেপিকে, কিন্তু রাজাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মূল প্রতিদ্বন্দ্বী তো ছিল তৃণমূল কংগ্রেস। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বরঞ্চ রাদার মার্কেটে এখন উল্টো কথাটাই আমরা শুনতে পাচ্ছি, বা রাজনীতির ময়দানে উল্টো কথাই শোনা যাচ্ছে যে আমরা বিজেপির চাইতে বেশি তৃণমূলকে আক্রমণ করেছি। দেখুন এই যে বিজেমূল কনসেপ্ট, না না দেখুন একটাই পয়েন্ট শুধু বলি, দেখুন শুধু একটাই পয়েন্ট এখানে বলি যে বিজেমূল তত্ত্ব, অপ্রাসঙ্গিক বিজেমূল তত্ত্ব, এখানে শুধু 1 মিনিট সময় লাগে বিজেমূলের তত্ত্ব এস্টাবলিশ করবার জন্য, কিন্তু আজকে সেই ডিবেটের টপিকটা এটা নয়। কিন্তু যে বিষয়টা আমরা এখানে বলছি যে তৃণমূল এ রাজ্যের শাসক দল, তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ভোট আছে,
বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করে 2019 সালে সেই ভোট বিজের কাছে নিয়ে এসছে। সুতরাং আমাদের এই দায়িত্ব রয়েছে সেই ভোটকে আমরা আমাদের ঘরে ফেরাবো, এবং অ্যান্টি বিজেপি যে ভোট, সেই অ্যান্টি বিজেপি ভোটকে কি করে গ্রো করাতে হয় সেই জায়গাও আমরা নেব। এবং আজকের যে আলোচনা হচ্ছে, এই যে উদ্বাস্তু নিয়ে যে বিভিন্ন আলোচনা হচ্ছে, এখান থেকে যে এনআরসি প্রসঙ্গ আসলো, 2024-এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট তো নিশ্চয়ই এনআরসি নিয়ে কোনো না কোনো পদক্ষেপ করবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে তো নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করতে যাবে। এই সিটিজেনশিপ ইমপ্লিমেন্ট করতে গেলে, সিএএ ইমপ্লিমেন্ট করতে গেলে, এনআরসি ইমপ্লিমেন্ট করতে গেলে বিজেপির বিরুদ্ধে ফ্রন্টে দাঁড়িয়ে কারা লড়াই করবে সেই জায়গাটাতে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে, কারণ আমাদের স্ট্যান্ড ক্লিয়ার, আমরা বিধানসভায় শূন্য। কারা লড়াই করবে? বলছি কারা লড়াই করবে? কারা লড়াই করবে? তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, এবং তৃণমূল কংগ্রেস লড়াই করেছে বলেই তো আপনারা যেটা অ্যান্টি বিজেপি ভোট সেটা আপনারা আপনাদের দিকে নিয়ে যেতে পারেননি। তো অ্যান্টি বিজেপি ভোট তো তৃণমূলের দিকে নিয়ে গেল। পুরো ফসলটা তো তৃণমূল তার ঘরে তুলেছে, এবং আগামী দিনে এখানে যদিও আজকে যেটা হচ্ছে সেটা তো সিএ এর আন্ডারে হচ্ছে না, যে এই যে নাগরিকত্বটা দেওয়া হচ্ছে, বললাম যে যে আগের পুরানো আইন অনুযায়ী হচ্ছে, যেহেতু এখানে রুলসটা ফ্রেম হয়নি, যে কারণে এখনো রুলসটা ফ্রেম হয়নি। দেখুন, এখন আপনারা ভোটের তারিখের রেজাল্ট বেরোবার পর থেকে সিপিআইএম বিজেপি কে নিয়ে মাথা ব্যথা করছে, কিন্তু সিপিআইএম কে দেখলাম না তৃণমূল কংগ্রেসের কোথাও নিন্দা করতে বা সমালোচনা করতে। এটা কিন্তু আপনাদের মানতে হবে, আপনাদের দলের মধ্যে বাইরে এই কথাটা চলছে, আপনি বলছেন অন্য কথা, কিন্তু দলের আপনাদের কোথায় বিরোধিতা করেছেন একটা বলুন ভোটের রেজাল্ট বেরোবার পরে? তৃণমূল কংগ্রেসের বিরোধিতার থেকে বিভিন্ন দিকে শুনুন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে দিই, আসলে মুশকিলটা কি হয়েছে জানেন তো? ধরুন রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসের মিড ডে মিলের বরাদ্দ কমলো এই নিয়ে আপনারা আওয়াজ তুললেন না, কিন্তু মিড ডে মিলের বরাদ্দ কমলো, আওয়াজ তুললাম না তা নয়, বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক আলোচনা চলছে, নির্দিষ্ট সময় আপনারাও সেটা জানতে পারবেন। এমনটা ভাববার কোনো কারণ নেই তৃণমূলের প্রতি আমাদের সফট কর্নার জন্মেছে, এমনটা ভাববার কোনো কারণ নেই। না, প্রিয়দর্শিনীও জানে না এরকম কিছু, আপনি বলছেন, আমিও জানি না, প্রিয়দর্শিনীও জানে না, আমিও জানি না যে আমাদের মধ্যে এরকম কোনো সফট কর্নারের জায়গা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে রাজনীতির মতো করে হবে, জায়গা তৈরি হলে হোক না, কিন্তু রাজনীতির জায়গায় থাকুক। মানে আরে আমি রাজনৈতিক সফট কর্নারের কথাই বলছি। হ্যাঁ, প্রিয়দর্শিনীদের কাছে আমি রাজনীতির ক্ষেত্রেই বলছি, কংগ্রেসও কিন্তু এই প্রিয়দর্শিনী ম্যাডামকে সফট কর্নারের কথা বলে গেছে টুম্পা সোনা গানের জন্য, এবং বলেছিল একসঙ্গে নবান্নে যাবে। ভোটের আগে আমাদের অনুষ্ঠানে প্রিয়দর্শিনী ম্যাডামকে কংগ্রেসও এই অফার দিয়ে গেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে ফিশ ফ্রাই রাজনীতি খেতে নবান্নে যাবে, এবং আপনারাও বোধহয় পাচ্ছিলেন, যার জন্য না আপনারা নিজেদের দোষে কিন্তু অপ্রাসঙ্গিক হচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে, আপনারা বিজেপির বিরোধিতা করছেন, একটা স্ট্যান্ড পয়েন্টের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন জয়দেব বাবু, যেটা বলছেন সাধারণের মনে। প্রিয়দর্শিনীদের কাছে আসবো। হ্যাঁ, প্রিয়দর্শিনীদি কি বলতে চাইছিলেন? অনেকগুলো কথা আছে, আমি মনে হয় আমি 2-3 মিনিট একটু সময় নেব সবার কাছ থেকে। বলুন। তো পরপর আমি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটুখানি এক্সপ্লেন করি। হ্যাঁ, কারণ করাটা দরকার, মানে আজকে দাঁড়িয়ে দরকার হয়ে পড়ছে মনে হচ্ছে। জয়দেবদা বা সায়ন দুজনেই একজন, জয়দেবদা তো এত বড় রাজনৈতিক বিশ্লেষক, সায়ন লয়ের স্টুডেন্ট, আমি দুটোর একটাই নয়, আমি সোশিওলজির স্টুডেন্ট, এবং আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমার যেটা বুঝি যে যখন ভারতবর্ষ তৈরি হয় কোথাও একটা ওয়েলফেয়ার স্টেট কথাটা ছিল। ওয়েলফেয়ার এই কারণে, কারণ প্রথমত তো রাজ্যটা অনেক, দেশটা অনেক বাদে একটা খুব একটা প্রচন্ড বড় রাজনৈতিক সংঘর্ষ থেকে বেরিয়ে এসে কিছু লোককে যারা তাদেরকে শোষণ করছিল, শোষণের রাজনীতি, মানে সেটাও কিন্তু এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতি ছিল, সেই শোষণের রাজনীতি থেকে ওরা বেরিয়ে এসে একটা স্বাধীনতা সংগ্রাম 100 বছর ধরে চলে, তারপর তারা একটা বড় দেশ গঠন করা হয়। তার জন্য প্রচুর লোকে বলিদান করে, হিন্দু মুসলমান এমনও কিছু রিলিজন আছে যারা কন্ট্রিবিউট করেছে, যাদের কথা আমরা মাথায় রাখি না, যেমন বুদ্ধিস্ট, যেমন জোরাস্ট্রিয়ান, তারাও তো আছে, এবং তারাও মানে মুসলমান হিন্দু ছাড়াও কিন্তু খ্রিস্টান, বুদ্ধিস্ট, জোরাস্ট্রিয়ান, পার্সি, কিছু কিছু অন্যান্য যারা রিলিজন আছে, কিছু একদমই পেগান রিলিজন যেগুলোকে ট্রাইবাল রিলিজন বলে, সেগুলোও ছিল। সবকিছু মিলিয়ে ভারতবর্ষ একের পর এক আমরা সুন্দর করে গ্রো করলাম। কোথাও প্রত্যেকটা রাজ্য কিন্তু প্রিন্সলি স্টেট থেকে ভেঙে তারা
প্রত্যেকটা নিজের জায়গা থেকে ফ্যাসিজম ভাঙতে ভাঙতে এসে আজকে ভারতবর্ষ 74 বছর পার হয়ে গেছে ভারতের। তো এই যে 74টা বছর ধরে আমরা যে লড়াইটা করে এসেছি, সেই লড়াইটা কিসের লড়াই? আমি মানে এটা আমার সব থেকে বড় প্রশ্ন। এই এতগুলো মানুষ একসাথে থাকবে তার জন্যই তো লড়াই। এতগুলো মানুষ তাদের ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন ভাবনা, সেটা ফ্যাসিস্ট হোক, সেটা কমিউনিস্ট হোক, সেটা লিবারেল হোক, লেফট লিবারেল হোক, সেটা নিয়েই তো থাকবে। হঠাৎ করে যখন একটা এক্সট্রিম, যেটাকে 10 সাইন্স অফ ফ্যাসিজম বলতে পারেন, আর্লি সাইন্স অফ ফ্যাসিজম বলতে পারেন, যেটা মৌমিত্র বলেছিল, আর্টিকেলটা আছে, বিভিন্ন জায়গায় আছে, পড়াশোনা করলেও জানা যাবে। ও হঠাৎ করে একটা এক্সট্রিম মতবাদ বেশ কয়েকবার 1990 এর দশক থেকে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করলো, এবং সেই এক্সট্রিম মতবাদটা এতটা এক্সট্রিম এবং অসহিষ্ণু, যেটাকে বলে ইনটলারেন্ট মতবাদ। এই মানসিকতা আমরা খুব কম দেখেছি। জয়দেবদার কথা কি আমি কয়েকটা জায়গায় ব্রেক করব। জয়দেবদা যখনই কোনো রুল রেজিম ফ্যাসিস্টের দিকে এগিয়েছে, সেটা 34 বছরের সিপিএম এর রুল হোক বা 10 বছরের বিজেপির রুল হোক, সেটা কিন্তু কেউ না কেউ কখনো না কখনো ভেঙেছে। আজকে যদি আমি সিপিএম এর রাজনীতি খুব ঠান্ডা মাথায় দেখি, আমার হয়তো সে ধৃষ্টতা নেই এতটা এক্সপ্লেন করার, কিন্তু আমি তাও চেষ্টা করব। সেই সিপিএম এর রাজনীতিতে দেখা যায় কোথাও একটা ওদের স্ট্যাগনেশন এসেছিল, পিপল ওয়ার ওদের উপর লোকে খুশি ছিল না, ওরা কোথাও একটা নিজেদেরকে পাল্টাতে পারছিল না সময়ের সাথে সাথে, এবং সেটা ওরা মানতে পারছিল না, কোথাও তাদের মধ্যে ফ্যাসিজম এসেছিল, তাই তাদেরকে চেঞ্জ করা হয়েছে। জয়দেবদা, এটা মানুষের, এটা হচ্ছে মানে চেঞ্জ ইজ দি only instant and conflict is what is change happen, এটাই তো বলে, মানে এটা তো সোশিওলজিতে বলে এসেছে প্রচুর। প্রিয়দর্শিনী, তোমাদের দলের 10 বছরের রাজত্ব, 7 বছরের রাজত্ব বিজেপির, 10 বছরের রাজত্ব তোমাদের। এবার তৃণমূল কংগ্রেসের 10 বছরের রাজত্বেও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, প্রাতিষ্ঠানিক বিরোধিতা ছিল, কিন্তু সেটাই জনদরদি, জনমোহিনী, জনমুখী এবং জনকল্যাণকারী রূপায়ণ, বাস্তবায়নের মাধ্যমে চেঞ্জ করতে পেরেছে। এই জন্যই না, সেই জন্যই তো আমি বললাম সিপিআই আমি এক্স্যাক্টলি এই কথাটা বলছি, তোমাদের বিরোধিতা ছিল, কিন্তু সিপিআইএম করতে পারেনি, কিন্তু উঠে আসতে পারলো না। সিপিআইএম সেই বিরোধিতা থেকে, প্রাতিষ্ঠানিক বিরোধিতা থেকে উঠে আসতে আজও পারলো না। না, আমি আর বলছি যে আজকে যে আমাদের আলোচনাটা, সেই আলোচনাটা কিন্তু সেই ফ্যাসিজমের এগেইনস্টে, যে হঠাৎ করে উইদাউট কোনো ভাবনা চিন্তা ছাড়া 6 ঘন্টার মধ্যে একটা চিঠি পাঠিয়ে দেয়। আমি কিন্তু প্রিয়দর্শিনী, তোমার দলকেও তো ফ্যাসিস্ট বলে, তোমার দলকেও, তৃণমূল কংগ্রেসকেও বিজেপি এবং সিপিআইএম 2 তারিখের আগে পর্যন্ত, ইভেন কংগ্রেস এবং সিপিআইএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালনার ধরন ধারণটাকেও তো ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করেছে, এবং বিজেপি তো আজও করে। আমি জয়দেব এখানেই প্রশ্ন করব, ফ্যাসিজমের মধ্যেই পড়ছে। আমি জয়দেবদা আপনাকে প্রশ্নটা করছি, আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। একটা ডাক্তারদের আন্দোলন হয়েছিল মনে আছে বছর কয়েক আগে, এবং মমতা ব্যানার্জি প্রথমে আগে, আমি কেন মানে আমি মনে করানোর চেষ্টা করছি যে এই গভর্নমেন্টটা কেন আলাদা, কেন বিজেপি থেকে তৃণমূল গভর্নমেন্ট আলাদা। যখনই প্রশ্ন উঠছে, প্রশ্ন বারংবার ওঠার পর কিন্তু একটা সলিউশনের জায়গায় আসছে, সলিউশনটা হচ্ছে। আপনি বলুন, হয়নি? হয়েছে তো? না, এখানে 6 মাস 8 মাস বিজেপি কৃষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, সেখানে আপনারাও কিন্তু 15 দিন 20 দিন দাঁড় করিয়ে রেখেছিলেন। এটা নয় বিরোধিতা হবার সঙ্গে সঙ্গে আপনি পরের দিনই যাননি, আপনি পরের দিনই যাননি, সেখানে কিন্তু আপনার দলের দলনেত্রী দম্ভ দেখিয়েছে। আজকে যেটা বিজেপি আমি আপনাকে এটাই আমি আপনাকে বলছি, 6 মাস 8 মাস আর 15 দিনের মধ্যে কিন্তু একটা বিশাল ডিফারেন্স আছে। 15 দিন লাগে একটা পলিসিটাকে রিভ্যাম্প করতে, প্রবলেমটা বুঝতে, কিন্তু 6 মাস 8 মাস লাগে না জয়দেবদা একটা পলিসি রিভ্যাম্প করতে, বুঝতে। এটা কি আমরা দেখতে পারি যে দম্ভের কোয়ান্টামটা বেশি কম, দম্ভের পরিমাণ, পার্সেন্টেজ, ওটা একটা রাজ্য, এইটা দেখতে পারেন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দলের অহংকার। আমি আবার বলছি, এটাও দেখতে পারেন সর্ববৃহৎ দলের অহংকার। বিজেপি তো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল, বারবার তারা দাবি করে, তো সেই অহংকারটা ওদের কাছে 6 মাস ইকুয়ালস টু আপনাদের কাছে 15 মাস। কিন্তু আপনাদের দলনেত্রী তো বারবার বলেন আপনারা
কোনো কিছু নিয়ে 15 মাস হয়নি। যেই জায়গায় প্রবলেম হয়েছে প্রত্যেকটা, আমি বারবার করে বলছি, প্রবলেম গুলো যখনই বোঝা গেছে, বোঝানো গেছে, অ্যাড্রেস হয়েছে। পার্শ্ব শিক্ষক, টেট পরীক্ষার্থী, ওটা জয়দেব দা, ওইটা নিয়ে কিন্তু কেস, আমি বারবার করে বলি, ওগুলো নিয়ে কিন্তু প্রচুর কেস হয়েছে। আমি আসবো, সামনের কথায় আসবো। আমি একটা কথা বলি, এই যে আমি একটু শেষ করি, আমি প্রিয়দর্শনী একটা ছোট্ট কথা যেটা আপনি বলছিলেন, দেওয়া হলো, আমি একটু বলি। না আমি একটা শুধু ছোট্ট কথা বলবো। এই যে জায়গাটা আপনি বলছিলেন ডাক্তারদের, আমার মনে আছে সেই জায়গায় কিন্তু জয়দেব দাও হবে, সেই জায়গায় কিন্তু প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্টটা সত্যি অন্যরকম ছিল, যেখানে অপর্ণা সেনের, হ্যাঁ অপর্ণা সেনের মতো মানুষজন তিনি পর্যন্ত গিয়ে বলছেন আপনি তো ওদের মা, তিনি টুইট করছেন সন্তানরা ভুল করলে আপনি ছুটে যাবেন না, ঠিক এই জায়গাটা তৈরি হয়েছিল। হ্যাঁ আমি আপনাকে একটা কথা, আমার বক্তব্যটা হচ্ছে, যখন কেউ কোনো কথা বলে, মানে ধরুন জয়দেব দা আমাকে কিছু বললেন বা সায়ন কিছু বললেন, যদি গভর্নমেন্ট পারসেপটিভ না হয়, এবং বারবার যে দিদিকা বলো বা ইত্যাদি, আপনি যে মুভমেন্ট গুলো দেখবেন, বাই দ্য ওয়ে দিদি বলো কিন্তু প্রশান্ত কিশোরের নয়, হ্যাঁ এটা ভালো করে জেনে নেওয়া উচিত, মানে আইডিয়াটা কিন্তু গভর্নমেন্টের থেকে এসেছিল, মানে এটা ভালো মতো জেনে নেওয়া উচিত। এনিওয়ে, তো এই যে আইডিয়া গুলো জয়দেব দা, এই কথাগুলো আপনাকে সরকার এগুলো সব দিল্লিতে ইমপ্লিমেন্ট করে আসা, কেজরিওয়ালকে জেতানোর জন্য এগুলো সব ইমপ্লিমেন্টেড। দিদিকে বলো দিল্লিতে ইমপ্লিমেন্টেড। সব থেকে বড় কথা, প্রশান্ত কিশোর আসার পরে যদি কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, সেটা যদি আপনি আজকে অস্বীকার করেন, তাহলে তো পুরো প্রক্রিয়াটাই অস্বীকার করবেন আইপ্যাকে। না একেবারে ওনাদের আইপ্যাকের প্রক্রিয়াকে কখনো অস্বীকার করবেন না। দিদিকে বলোটা আইপ্যাকের নয়। আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন। শুনি, হ্যাঁ এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট, আমি এগুলো এই কথাগুলো এই কারণে বলছি, কারণ এরকম আগেও একটা আইডিয়া ইমপ্লিমেন্ট হয়েছিল, সেখান থেকে দিদিকে বলকে বাড়ানো হয়েছে, এবং ছোট ছোট জায়গাতে এরকম আইডিয়াস কিন্তু 5-7 বছর আগে থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কাউন্সিলর লেভেলে। আমি এই কারণেই বলছি, এবং সেই সবকিছুর ইমপ্লিমেন্টেশনে অবশ্যই প্রশান্ত কিশোরের আইডিয়া, কেন হবে না? যেটা ওনার আইডিয়া সেটা ওনার আইডিয়া, কিন্তু এগুলোর বিভিন্ন জায়গায়, এবং বাপকে বলাটা কেন না, এটাও কিন্তু তৃণমূলেরই কারো অ্যাসোসিয়েটেড ইয়েতে আছে, মানে এরকম অনেক চেকস এন্ড ক্রস চেকস আছে এবং থাকবে না কেন? আমার বক্তব্যটা হচ্ছে, গভর্নমেন্ট যদি পারসেপটিভ হয়, প্রশ্নটা এখানে, গভর্নমেন্ট যদি পারসেপটিভ হয়, জেনে তারা চেঞ্জেস করতে চায় বা চেঞ্জেস করে, সেই গভর্নমেন্টকে যখন করার জায়গাটা, উইন্ডোটা কমে আসছে, তখন তারা ক্রিটিসাইজ করবে কিসে? আমি করে বলেছিলাম, যখন পার্শ্ব শিক্ষকদের রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা গভর্নমেন্ট থেকে বেরিয়েছিল, এই কয়েকদিন আগে যেটা আরেকটা বেরোলো, তখন কিন্তু একটাও মানে কারো কোনো সিপিএম এর আসলো না যে আচ্ছা ঠিক আছে গভর্নমেন্ট কাজ করেছে, কিন্তু এরা ক্রিটিসিজমটা ওদের মতন করে টিউন করে নিল। আমার বক্তব্য, আজকে যখন পশ্চিমবঙ্গ কাজ করছে, দেখুন আমি জানি না, মানে অন্যান্য রাজ্যে যেখানে কাজ হচ্ছে, সেই কাজটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম একরকম, ক্রিটিসিজম একরকম। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি শুনে থাকেন মুখ্যমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রীর ভুলটা কোথায়? ভুল নয় তো? আমি এইটা জয়দেবদাকে জিজ্ঞেস করছি, এত নিউজ চ্যানেলে তো প্রচুর ক্রিটিসিজম হয় রাজ্যের, কতগুলো নিউজ চ্যানেলকে বাকরোধ করার চেষ্টা হয়েছে, কতগুলো ফেসবুককে বাকরোধ করার চেষ্টা হয়নি তো? কঙ্গনা রানাওয়াত তো মুখ্যমন্ত্রীর ডিমনিক চেহারা দিয়ে দাঁত বের করে দিয়েছিল, তাও কি কঙ্গনা রানাওয়াতের এগেইনস্টে একটা এফআইআর হয়েছে? হয়নি তো। কিন্তু আসবো সায়নের কাছে, আসবো, হ্যাঁ, থেকে টুইটার থেকে শুরু করে ফেসবুক সবকিছু মনিটর করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রোফাইল, সায়নদের প্রোফাইল, নরমাল যে কোনো মানুষের প্রোফাইল উত্তরপ্রদেশে বন্ধ করবে, উত্তরপ্রদেশে যদি আমার প্রোফাইলটা থাকে বন্ধ করে দেওয়া হবে, না আমাকে তো বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে। এই যে মানে সুন্দরভাবে মানুষ যদি ভুলে গেছে ম্যাডাম অম্বিকেশ মহাপাত্র, হ্যাঁ আমি একটু সায়নের কথা শুনি, আমি অম্বিকেশ মহাপাত্র অন্য বিষয়, বিষয়টা আলোচনাটা যেদিকে গেল, এই আলোচনা যদি করতে হয় তাহলে মানে প্রচুর সময় লেগে যাবে। তার কারণ ভোটের আগেও আমরা যে কথা বারংবার বলেছিলাম, যে কোনো এক বাম দলের মনে হয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের বুকে লেসার ইভিল, তাই জন্য বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে এই মুহূর্তে ব্যাক সাপোর্ট করা, পিছন থেকে সাপোর্ট করা উচিত। আর আমরা একটাই বিষয় বলেছিলাম যে ফ্যাসিজমের কোনো বড় ছোট কোনো বিষয় হয় না, ফ্যাসিজম ইজ আ ফ্যাসিজম, 7 সাইন্স অফ ফ্যাসিজম। প্রত্যেকটা দলের মধ্যে ফ্যাসিজম আসে,
34 বছরেও আসতে পারে সেটা। আচ্ছা আচ্ছা, বেশ প্রিয়দর্শিনী বলে দিই, বেশ বেশ বলে দিই। বিষয়টা হচ্ছে মহুয়া মৈত্র এই 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 খুব সুন্দর ইনি কথা বলেন, জানেন তো, ইনি পার্লামেন্টের মধ্যে খুব ফায়ারি স্পিচ রাখেন, কিন্তু মুশকিল হচ্ছে ইনি যে কথাগুলো পার্লামেন্টে গিয়ে বলেন ওনাকে পয়েন্ট করে বলে দেয়া যেতে পারে যে এই সেম কাইন্ড অফ অভিযোগ রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আছে। এখন যে কেউ বলতেই পারে অভিযোগ তো থাকতেই পারে, এখন বিজেপির দিক থেকেও বলতে পারে অভিযোগ তো থাকতেই পারে। দেখুন এই 7 সাইন্স অফ ফ্যাসিজম যখন বললেন, 10 সাইন্স অফ ফ্যাসিজম সবখানা সাইনি সিপিএম এর মধ্যে ছিল। 7 প্রিয়দর্শন একটু বলেন প্লিজ। এই যে 7 সাইন্স অফ ফ্যাসিজমের কথা হচ্ছিল, তো এই 7 সাইন্স অফ ফ্যাসিজমের মধ্যে একটা সবচাইতে বড় সেই সময় মহুয়া মৈত্র যে কথাটা বলেছিলেন, অল ইন্ডিয়া নিউজ চ্যানেল যে সময় কভার করেছিল যে বিজেপিকে যদি কেউ কোয়েশ্চেন করে বিজেপি তাকে দেখে বলে দিচ্ছে ইউ আর অ্যান্টি ন্যাশনাল, তুমি পাকিস্তানে চলে যাও। আচ্ছা আমরা প্রেসিডেন্সিতে এই ঘটনা দেখিনি, তুমি মাওয়িস্ট, তুমি সিপিএম ক্যাডার, আমি তোমাকে রিপ্লাই করব না। আমরা শিলাদিত্য চৌধুরীকে দেখিনি, গরিব কৃষক, কিছুই বোঝে না, জাস্ট বিকজ মাথায় গামছা জড়ানো আছে, এই ও মাওবাদী, এই দেখো আমি একটা মাওবাদীকে ধরিয়ে দিলাম। শিলাদিত্য চৌধুরী অম্বিকেশ মহাপাত্রকে নিয়ে হিউম্যান রাইটস কমিশনে পর্যন্ত আলোচনা হয়েছে। হিউম্যান রাইটস কমিশনে যখন আলোচনা হলো, নিশ্চয়ই মনে আছে হিউম্যান রাইটস কমিশনের হেড কে ছিলেন? অশোক গাঙ্গুলি। অশোক গাঙ্গুলির বিরুদ্ধে হঠাৎ করে একটা মামলা সামনে চলে এলো যে অশোক গাঙ্গুলি নাকি একজন মহিলা শ্লীলতাহানি করেছেন। সেই মহিলা ঘটনাচক্রে এ রাজ্যের বুকে শাসক দলের রাজ্যসভা সাংসদের একজন আত্মীয় হয়, তাতে কোনো অসুবিধা নেই। ন্যাচারাল জাস্টিসের থিওরিতে তো এরকম কিছু বলা নেই যে এমপির কাছের কেউ হলে সে জাস্টিস পাবে না, কিন্তু গল্পটা হচ্ছে অশোক গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হলো। অশোক গাঙ্গুলি সকালে হাঁটতে বেরিয়েছে, মিডিয়া দেখছি পিছনে বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে হিউম্যান রাইটস কমিশনের ক্ষমতা হয়েছে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে একটা কথা বলবার, একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। আমি আপনাকে একের পর এক কেস দিয়ে বলে দিতে পারি যে কেসগুলোতে এই হিউম্যান রাইটস কমিশন গুলো তো নিজের মতো করে কাজ করতেছে। আপনি হিউম্যান রাইটস কমিশনের আজকে অবস্থা দেখুন, এই যে লকেট ম্যাডাম আজকে বিজেপিতে গিয়ে বসে আছেন, ইনি তো এক সময় রাজ্যের যে ওমেন সেল ছিল, ওমেন রাইটস কমিশনের হেড ছিল। রাজ্যের বুকে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে, ওমেন রাইটস কমিশনের পক্ষ থেকে উনি কি করেছেন? উনি চুপ করে বসেছিলেন সেই সময়তে। সুতরাং এইটা আজকে আলোচনার বিষয় নয়, যখন উঠলো আমি জাস্ট ছুঁয়েতে বেরিয়ে গেলাম। সায়ন লকেট চট্টোপাধ্যায় একটা কাজ করেছেন, অনেক কিছু আমি আবার বারবার করে বলছি, লকেট চট্টোপাধ্যায় তো বারবার বলেছেন, একটাই কথা বলেছেন, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যে মহিলা কেন? প্রিয়দর্শিনী তুমি আমার রাজনৈতিক বিরোধিতা করতেই পারো প্রিয়দর্শিনী, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই ক্যামেরা অফ করে হলেও তোমাকে একবারের জন্য প্রিয়দর্শিনী শুনে নাও, কারণ 34 বছরের সিপিএম গভর্নমেন্টে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইউনাইটেড নেশন, মানে এমন সাংঘাতিক ঘটনা, ইউনাইটেড নেশন থেকে তাদেরকে গাড়িতে ধর্ষণ করে। প্রিয়দর্শিনী 34 বছরে যা যা ঘটনার কথা বলেছো, আজ অবধি কমিশন বসিয়ে একটা কমিশন বসিয়ে কিচ্ছু শেষ করতে পারোনি। 21শে জুলাই কমিশন যাকে নিয়ে করেছো তাকে এখন রাজ্যসভা সাংসদ বানিয়েছো তুমি। নন্দীগ্রামে যে গুলি চালিয়েছে তাকে তুমি এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছো। যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, আচ্ছা প্রিয়দর্শিনী রিজওয়ানুর রহমান নামটা মনে আছে? আচ্ছা রিজওয়ানুর রহমান আজ অব্দি তো বিচার পেল না। আচ্ছা প্রদীপ অশোক টডি কে ছিলেন? রিজওয়ানুর রহমানের শ্বশুর। অশোক টডি সল্টলেকে যখন নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি ওখানে দায়িত্বে ছিলেন, খুব দায়িত্বের সাথে আমি এখানে বসে কথাটা বলছি। যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2009 সালে এই অভিযোগ ছিল, সেই হুমায়ুন কবির এখন সিআইডির হেড। সুতরাং এগুলো বলে খুব একটা লাভ নেই, সেগুলো তুমি বলতেই পারো। সিঙ্গুর, নন্দীগ্রাম, সিঙ্গুরের বুকে আজকে সিবিআই চার্জশিট দিয়ে বলছে যে সুরিত দত্তকে ফ্রেম করা হয়েছিল। এখন বলতেই পারে সুরিত দত্ত সিবিআই কে পয়সা করি খাইয়েছে। এখন সিবিআই প্রতি মমতা ব্যানার্জির এই যে মোহ, এটা তো কিছুদিন হলো কেটেছে। সিবিআই কি করছে? হতেই পারে, শুধু একটাই কথা বলবার, 34 বছরে তোমরা যা যা অভিযোগ করেছো, শোনো 34 বছরে যা যা অভিযোগ করেছো, তোমরা 10 বছর সময় পেয়েছো প্রিয়দর্শিনী, তোমরা 10 বছর সময় পেয়েছো কমিশন করে সেই লোকগুলোকে জেলের ভাত খাওয়ানোর জন্য। কিন্তু এটা তোমাদেরকে স্বীকার করতে হবে, এর একটা কাজও তোমরা করে উঠতে পারোনি। তার কারণ এর কোনো বেস ছিল না। উল্টে 21শে জুলাই কমিশনে যাকে তোমরা ডেকেছিলে তাকে মন্ত্রী করলে, তাকে রাজ্যসভা সাংসদ করলে। তুমি ওকে মনীশ গুপ্ত নিয়ে একটা ক্লিয়ারিফিকেশন দাও তো, তুমি দাও। আচ্ছা তো সিআরপিসির কোন বইতে লেখা আছে? আসলে কি হয় জানো তো, সরকার বিরোধী মনোভাব যখন গড়তে থাকে তখন যে যা বলে সব মনোভাব সত্যি হয়ে যায়। বুদ্ধ ভট্টাচার্য মহাকরণ থেকে বসে বলবেন, তারপর পুলিশ গুলি চালাবে।
আমরা আজ অব্দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে আজ অব্দি এরকম কোথাও খুঁজে পাইনি। এই যে ডিসিশন, সেই ডিসিশন কারা নেন? সেখানে যে সমস্ত অফিসাররা উপস্থিত রয়েছেন সেই অফিসারদের মধ্যে আরেকজন অফিসার, আমি নাম ভুলে যাচ্ছি, গৌতম দেব, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে তোমরা আত্মসহায়ক করেছিলে। মানে তোমাদের দলের কোনটা? কেন এসে, তোমাদের দলের নেতারা এসে কেন It was a blunder এর সাথে এর কোনো সম্পর্ক নেই। প্রিয়দর্শিনী মহাকরণ মানে থেকে শোনো, তোমাদের নিজেদের দলের লোক এখনো তারা বিভিন্ন জায়গায় তারা এখনো ইন্টারভিউ দিয়ে বলছেন যে তোমাদের কোথায় কোথায় ব্লান্ডার হয়েছে, এবং সে প্রত্যেকটা ব্লান্ডার তারা নিজেরা অ্যাকসেপ্ট করছে। অবভিয়াসলি যেখানে যেখানে ব্লান্ডার ছিল সেই ব্লান্ডার তো আমরা বলেছি প্রিয়দর্শিনী, এতে ভুলের কিচ্ছু নেই প্রিয়দর্শিনী, ভুলের কিচ্ছু নেই। কিন্তু ওই যে হলদি নদীতে পা চিরে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু শোনো না, আরে প্রিয়দর্শিনী শোনো না, এই যে হলদি নদীতে পা চিরে শিশুদেরকে ভাসিয়ে দেওয়া হলো, আরে প্রিয়দর্শিনী শোনো না, আনন্দমার্গীদের অভিশাপ তোমরা সহ্য করতে পারবে গো? মানে সত্যি শতরূপেরই অবস্থা। আমি শুধু মাঝে মাঝে ভাবি, মানে আমি খুব দুঃখ পাই মাঝে মাঝে, মানে দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই, দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই। না না না, আমাদেরকে কিচ্ছু হন্ট করে না, আমরা খুব গ্লোরিফাই করি নিজেদের পাস্ট নিয়ে, যে আমরা যতদিন ক্ষমতায় ছিলাম এ রাজ্যের বুকে বিজেপির মতো একটা দল মাথা তুলে দাঁড়াতে পারেনি, তোমাদের সাহায্য নেওয়ার পরেও মাথা তুলে দাঁড়াতে পারেনি। ক্ষমতায় ছিল, কারাপশন লেভেল এতটাই ছিল যে জল এতটাই মাথার উপরে থাকতো যে সুনামির পর জল নামেনি 15 দিন, এতটা ক্ষমতায় ছিলে। এবং 21 দিন কারেন্ট ছিল। ডিফারেন্ট ওপিনিয়ন তুমি বলতেই পারো, কোনো রকমের কোনো বিষয় নেই। দেখো আমি তোমাকে ছবি দেখাতে পারি, ফিরাদ হাকিম পোস্টার দিয়েছেন, ফিরাদ হাকিম পোস্টার দিয়ে বলছেন যে এত কোটি টাকা খরচ করা হয়েছে ড্রেনেজ সিস্টেমের জন্য, জল এতটা উঠেছে সেই পোস্টারটাই ঢাকা পড়ে গেছে। সুতরাং এই নিয়ে যদি ডিবেট করতে চাও মানে করতে পারো, কোনো অসুবিধা নেই। জলটা নেমে যাওয়ার 17 উপরে সেটা নিয়ে হাসাহাসি হয়েছে। এবার কি হাস্যকর ব্যাপার, মানে আধ ঘন্টা 40 মিনিটে জল উঠেছে সেটা ছবি তুলে। এই আমার অ্যাকচুয়ালি একটাই প্রবলেম, যে তোমাদের যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করার থাকে অবশ্যই করা, আমার মনে হয় প্রত্যেকটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ফলো করা হয়, কিন্তু ডিকনস্ট্রাকটিভ বা স্টুপিড ক্রিটিসিজম গুলো আমার মনে হয় ক্রিটিসিজমের কথা তুমি বলছো বলো তো? কোন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নয়? কোথায় করো তোমরা? কোন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নয়? ক্রিটিসিজম করো আচ্ছা, তোমরা কখনো এসে বলেছো? তোমরা এই যে মমতা ব্যানার্জির প্রত্যেকটা যখন কাজ করে তোমরা বলেছো যে 100 দিনের কাজটা প্রলিফিক, এদিকে কন্যাশ্রীর মতন একটা প্রজেক্ট যেটা ইউনাইটেড নেশন অক্সফোর্ডে পর্যন্ত সেটা নিয়ে পড়াশোনা হচ্ছে, সেইটাকে একবারও বলেছো যে কন্যাশ্রীটা গুডে না? আজকে পাশ করা মেয়েরা যখন ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, কন্যাশ্রীর মতন একটা যেটা সোশ্যালি আপলিফটিং, বাংলার বুকে পশ্চিমবঙ্গের বুকে না 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 শোনো প্রিয়দর্শিনী, একটা কথা বলি, শোনো প্রিয়দর্শিনী, 100 দিনের কাজটা সিপিআইএম তৈরি করেছে, কন্যাশ্রীটা আইএএস তৈরি করেছে, তখনও একজন আইএএস তৈরি করেছে, এখনো একজন আইএএস তৈরি করেছে। না না না, আমি এটা বলছি না, সব সময় একসাথে হয়, আমি এটা বলছি না। প্রিয়দর্শিনী শোনো, বাংলা যেমন কন্যাশ্রী দিয়ে তুমি যদি বাংলাকে আইডেন্টিফাই করতে চাও, তাহলে বাংলার যে কাজ নিয়ে আজ অব্দি গোটা ভারতবর্ষ জুড়ে এখন অব্দি রিসার্চ চলছে সেটা হচ্ছে অপারেশন বর্গা, এবং বাংলার সবচাইতে বড় আমাদের শত্রুকেও এটা স্বীকার করতে হয় যে অপারেশন বর্গা বাংলার মানুষকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। এটা আসলে কি জানো তো, মানে অনেকদিন পরে এরকম ধরনের ডিবেট করে ভালো লাগছে, কারণ ওই যে বিজেপি লেখা রয়েছে ওপরে ব্ল্যাঙ্ক রয়েছে, ওখানে এইসব থাকলে এইসব আলোচনা হয় না, কিন্তু যেহেতু নেই তাই জন্য এরকম ধরনের আলোচনা হলো। যদিও বা আজকের টপিকটা অন্য রকমের ছিল, দ্যাট ওয়াজ গুড, কোনো অসুবিধার কোনো বিষয় নেই। আমার প্রথম এবং শেষের বক্তব্য কিন্তু একই রয়ে যায়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি মনে করি, আমি দলের মুখপাত্র হিসেবে 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকো, মুখে লিউকোপ্লাস লাগিয়ে 10 বছর বসে থাকো, বিজেপি থাকলে তোমরা তৃণমূলের সঙ্গে যে তোমাদের মানে বস্তুগত এবং মূলগত যে পার্থক্য, এবং যার জন্য এই রাজ্যের রাজনীতি আবর্তিত হয়, এই রাজ্যের রাজনীতি আবর্তিত হয় তৃণমূল কংগ্রেস আর সিপিএম কে নিয়ে, কিন্তু সিপিএম এতটাই ভুলে গেছে তৃণমূলকে আক্রমণ করতে, বিজেপিকে আক্রমণ করতে যায় যে হয়ে গেল। আজকের সন্ধ্যায় কিন্তু তোমরা উপহার দিলে তৃণমূল আর সিপিএম এর সেই 2011-র স্মৃতি। এটা কিন্তু তোমাদের সিপিএম এর লোকেরাও আজকে বুঝবে যে হ্যাঁ সায়ন আজও বেঁচে আছে সিপিএম এর কণ্ঠ হয়ে, আর তৃণমূলও বুঝবে যে 2011-তে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কে হারিয়ে ফিরেছিল। এই স্মৃতিটা বিজেপি তোমাদের ভুলিয়ে দিয়েছিল,
যে কে সিপিএম আর কে না মানে কি বলতো, এই লড়াইটা হয়ে গেছে। আমি জানি না জয়দেব দা এটা সায়ন কি মনে করবে, কিন্তু আমাদের আমরা যখন ভোটের লড়াইটা লড়ছিলাম আমরা কিন্তু লেসার ইভেল গ্রেটার ইভেল এই জিনিসগুলো সামাও আমাদের ইভেল, রাজনীতিতে ইভেলটা হচ্ছে ইননেট, ইভেল আছে প্রত্যেকটা দলের মধ্যে, ইভেল আছে। সায়ন এবং জয়দেব দা এটা আমি মানুষ হিসেবে মনে করি, মুখপাত্র হিসেবে নয়, মানুষ হিসেবে মনে করি মানুষের মধ্যে ইভেল আছে। কিন্তু আজ যদি আমরা কোন ইভেলটা বেটার কোন ইভেলটা লেসার সেটা জাজ করতে যাই, প্রত্যেকটা ইভেল। এবারে পরের জায়গায় যাই, আমাদের বাঁচবো কি বাঁচবো না, এখন বাঁচা মরার লড়াই। কোভিড এসেছে দুবার ধরে এবং থার্ড হচ্ছে ককটেল হয়ে গেছে, ইউকে আর সিঙ্গাপুরের স্ট্রেন ককটেল হয়ে গেছে, এক্ষুনি খবর এলো। তার মানে পরে মানে আমরা ভারতবর্ষ হিসেবে বাঁচবো কি বাঁচবো না, যেখানে ইকোনমি -20 এবার 19 পয়েন্ট, আমি জানি না 39 না 49 না 100 -109 যাবে আমি জানি না। সেই জায়গায় জানি আমার সায়নের বয়সী বন্ধু বান্ধব যারা ব্যাঙ্গালোরে আছে, যারা মানে যদি সেটা জানো যে ইকোনমি 19 কোথায় যাবে, তাহলে নবীন পট্টনায়কের মতন কোনো কম্পেনসেশন প্যাকেজ না চেয়ে থাকতে পারতে 30,000 কোটি টাকা চাইলে কেন? যদি ইভেলের কথাটা তোমরা নাই বলো, তাহলে আমাদের নবীন পট্টনায়কের মতো তোমরা বলতে পারতে যে দেশের অর্থনীতি আজকে বিপন্ন, আমরা কোনো টাকা চাই না। কিন্তু তোমরা তো ওই লেস ইভেল ডেয়ার ডেভিল সমস্তটা জায়গা থেকেই আবার 30,000 কোটি টাকা চেয়ে আবার আমি পট্টনায়ক কেন উনি টাকা চাইছেন না বা টাকা চেয়েছেন সেটা দেখাননি, সেটা ওনাদের ব্যাপার। আমি আমাদের দিক থেকে বলছি, আমাদের রাজ্যে যে জায়গাটা দরকার উড়িষ্যা গভর্নমেন্টের বিরুদ্ধে, উড়িষ্যা একটা বিষয় আমি এটুকু আপনাকে বলতে পারি জয়দেব দা, আমি গতকালও এসে বলেছি, আপনি যদি ওএসডিএম তে নিজে যান ওদের অফিসে, ওদের ভুবনেশ্বর এবং পুরীর অফিস আপনি যদি যান, আপনি যা স্ট্রাকচার দেখবেন, যা প্রিপারেশন দেখবেন, যা প্ল্যান দেখবেন, ইট ইজ নট ওয়ান ডে, একদিনের কাজ নয় ওটা, দিনের। একটা কথা বলুন, ভারত হিসেবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিভাবে কাজ করবে এর রূপরেখাটা আমি এইটাই আমার হাতে সময় খুব একটা বেশি নেই। আমি জয়দেব দাও যখন ছিলেন, আমি এবং জয়দেব দা যখন কথা বলছিলেন, আমার সত্যি মনে হচ্ছিল সায়ন এবং প্রিয়দর্শিনী যখন কথা শুনছিলাম যে আমি 2011-র আগে আছি, মানে 2011টা ঘটেনি, 2011 হবে, ঠিক সেই জায়গাটাই আমি একদম সেই জায়গাটাই আমার ভীষণভাবে মনে হচ্ছিল। অবশ্যই গঠনমূলক সমালোচনা স্বাগত, তা না হলে আমরা রাজনীতি করব, রাজনীতির মধ্যে দিয়ে আমরা যাব কেন? অবশ্যই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা জয়দেব দা লাস্ট কথা বলেন, যে আমাদের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলুন কি ফ্যাসিস্ট রাজনীতি বলুন, যাই বলুন না কেন, আমরা এই পরিস্থিতিতে বাঁচবো কেমন করে? আমার ছোট্ট এইভাবে একটাই কথা বলছি, এখানে আমরা তো বাঁচতে পারবো না। ডেভেলপমেন্ট আমাদেরকে ডেভেলপ না করি, আপনি বিজেপির সঙ্গে আপনারা সংঘাত না করে মৈত্রতার বন্ধনে আবদ্ধ হতে পারবেন, বা ওই সফট কর্নার আপনাদের আছে বিজেপির প্রতি? আমি আবার বলছি জয়দেব দা, 23 দিনে লাস্ট 29 দিনে সায়ন বলছে সফট কর্নার নিয়ে কোনো ডাউট নেই। এই সফট মানে আজকে সায়নদের থেকে বিজেমূল বেরিয়েছিল, খুব মজা লাগে, সেখানে তো আবার মমতা ডাইনিও বানিয়ে দিয়েছিল, সেটাতে কোনো অসুবিধা নেই। তা নিয়ে কিন্তু আমার টুইটারে কেস হয়নি, কেসটা হয়েছে আমাদের এগেইনস্টে এবং ওদের এগেইনস্টে এবং সবার এগেইনস্টে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, এটা যদি 2016 থাকতো আমার বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতো, এটা যদি 2016 এর আগে হতো। একটা প্রশ্ন, 27 দিনে কটা বিজেপির, আমি রেড ভলেন্টিয়ার বলছিলাম, কটা অরেঞ্জ ভলেন্টিয়ার বেরিয়ে এসে পেশেন্ট, না আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে সমস্যা রয়েছে। না প্রিয়দর্শিনী, সমস্যা রয়েছে, আমি সায়নকেও একই কথা বলবো, সমস্যা তো রয়েছে, কিন্তু আমার সমাধান দরকার। এতগুলো মানুষ আমরা কাজটা করব কেমন করে? আমি অল্টারনেটিভ পলিসি, জয়দেবদা সমাধানের কথা বলছি, অল্টারনেটিভ পলিসি কলেজ লেভেলে নেমে যান, একটা বিজেপি বিকে পাবেন না আপনি ইলেকশনের পরে। আপনি ব্রডার পার্সপেক্টিভে বলুন না যে বিজেমূল একসাথে কি করে পশ্চিমবঙ্গে, আমি একটা অল্টারনেটিভ পলিসি খুঁজে বের করেছি, দেখি সায়ন কি বলছেন। হ্যাঁ সায়ন শুনি। আমি আপনাকে জিজ্ঞেস করছি জয়দেব দা, বিজেমূল কেন হতে হবে, কেন তৃণমূলই পারবে না
এবং বিজেপি যেটা তার কাজ সেইটা করতে পারছে না, দ্যাট ইজ কনস্ট্রাকটিভ। কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন তোমরা কেন্দ্র রাজ্য তো এক হতেই হবে, না হলে তো কাজ হবে না। আপনার অভিযোগ করবেন কেন্দ্র টাকা দিচ্ছে না। সেই ডাবল ইঞ্জিন তো দেখেনি না, না ডাবল ইঞ্জিনের দরকার না, ডাবল ইঞ্জিনের দরকার নেই, কিন্তু যে কোনো ক্ষেত্রে সব জায়গায় ডাবল তাহলে ইঞ্জিন বিরোধিতায় পশ্চিমবঙ্গের ভাগ্যে লেখা আছে। ডাবল ইঞ্জিন নয়, ডাবল আমার ইঞ্জিন নয়। বক্তব্য বিরোধী হওয়া সত্ত্বেও এইবার আমি প্রশ্ন করছি আপনাকে, আপনার ক্লাসে যদি কোনো স্টুডেন্ট, আপনি তো আপনার ক্লাসে যদি কোনো স্টুডেন্ট আপনাকে বলে স্যার আপনি ভুল, তাহলে আপনি ওনাকে দিনের পর দিন মারতে মারতে কি মেরে ফেলবেন? কোন জায়গায় আপনাকে মানতে পারবেন না। আমার কেন আমার মমতা ব্যানার্জি বিরোধিতা করছেন তার কারণ মমতা ব্যানার্জি এখন পাওয়ারে আছেন, তাই জন্য ওনার এই একই ধরনের স্ট্র্যাটেজি। দেখুন এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এই যে পলিসির কথা বলছিলেন তো, এই ফেডারেল স্ট্রাকচারকে এই যে দেখুন কনস্টিটিউশন বাঁচানোর লড়াই, খুব সোজা ভাষায় বলছি, ফেডারেল স্ট্রাকচার নিয়ে আজকে যে কথা হচ্ছে, আচ্ছা মমতা, আজকে তো আমরা বিরোধী, আজকে আমাদের যে কথা সে কথা তো খুব পরিষ্কার। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের শাসক দল ছিলেন না, ফেডারেলিজম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফেডারেল স্ট্রাকচার নিয়ে কি ভূমিকা নিয়ে চলতেন? আমি আবারও বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারকেই টাকা দিতে হবে সুন্দরবনের ওই বাঁধ তৈরি করবার জন্য। তার কারণ একটা অঙ্গরাজ্যের, একটা রাজ্যের কাছে এই পরিমাণ টাকা থাকতে পারে না যে শুধুমাত্র কংক্রিটের বাঁধ। না, কোস্টলাইনটা এনডিআরএফ এর, আমাদের নয়। কোস্টলাইনটা এনডিআরএফ ওদেরকে করতে হবে, দ্যাট ইজ देयर জব। তার চাইতেও বাইরে গিয়ে একটা কথা বলছি, তার কারণ এই পরিমাণ টাকা দিতে হবে একমাত্র কেন্দ্রের সরকারকে। কিন্তু এই আজকের যে ঝড় ইয়াস হতে পারে, আগের বারের ঝড় আমফান হতে পারে, এই সব ঝড়ের সময় আমাদের ভূমিকা তো আমরা পরিষ্কার করে দিয়েছি। আগের বারে কেন্দ্রের সরকার যে টাকা দিয়েছে, আমরা সিপিআইএম বলেছি এর চাইতে আরো বেশি টাকা সরকারকে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এই একই ভূমিকা কি মমতা ব্যানার্জি রেখেছিলেন 2009 সালে যখন আয়লা আসে? না তো। যখন আয়লা এলো, সেই আয়লার সময়তে উনি চিঠি লিখলেন, মন্টুরাম পাখিরা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন যে আয়লার জন্য এই যে টাকা, এই টাকা আপনারা ওই লেফট ফ্রন্টের গভর্নমেন্টকে দেবেন না। সুতরাং এই যে আমার যে পলিসি, আমি সরকারে থাকলে আমার এক রকমের মূর্তি, আমি সরকারে না থাকলে আমার আরেক রকমের মূর্তি। সুতরাং মানে খুব পরিষ্কার ভাষায় একটা কথা বলছি, এক্ষুনি যিনি একটি কথা বললেন যে অল্টারনেটিভ পলিসি কি, আর প্রিয়দর্শিনী একটা কথা অনেকক্ষণ আগে বলেছে, দ্যাট ইজ কল্ড ওয়েলফেয়ার স্টেট। আমাদের কনস্টিটিউশনে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি গুলো দেয়া আছে না, কোন পলিটিক্যাল পার্টি যদি ওর হাফ কিউ ইমপ্লিমেন্ট করতো, ভারতবর্ষ আজকে আরো অনেক এগিয়ে চলে যেত। এই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সুপ্রিম কোর্ট কতদিন আগে বলেছে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা কি? কিন্তু সুপ্রিম কোর্ট বললো রাম জন্মভূমিতে মন্দির হবে, কেন্দ্রের সরকার বলুন, বিজেপি বলুন, যারা মন্দির নির্মাণের দায়িত্বে আছে তারা সবাই গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি শুনতে পাচ্ছি না, জয়দেব বাবু কিছু বলছেন হয়তো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, গভর্নমেন্টে শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি যে স্টেট গভর্নমেন্টে তোমরা থাকাকালীন এই ফর্মুলাটা তোমরা মেনেছিলে? কোন ফর্মুলাটা বলুন? ইকুয়াল পে, যেটা এখন তুমি বললে, ডাইরেক্টিভ প্রিন্সিপালের হাফ যদি মানতে পারে কোন দল, সেই হাফ দলের যে মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালের যে হাফ প্রিন্সিপালটা, সেটা তোমার দল কি মানতে পেরেছিল 33 বছরে? অঙ্গরাজ্য হিসাবে সেটার এই থিওরিটা কি মেনেছিল কোন মানে রাজ্য সরকারের কোন প্রতিষ্ঠানে? আমি আবার একটি কথা বলছি, একটি অঙ্গরাজ্যের পক্ষে যে কাজ করা সম্ভব একটি ইউনিয়নের কাছে সেই ব্রডার প্রসপেক্টে তার সবটা করা পসিবল, পলিসি মেকার যেখানে থাকে। সুতরাং অঙ্গরাজ্য হিসেবে আমাদের যেটুকু জায়গা ছিল আমরা না কেন্দ্রকে বারবার দূষিয়ে দিয়ে তো লাভ নেই, তোমাদের যেটুকু দোষানোর কোনো বিষয় নেই, এখানে দোষানোর বিষয় নেই, এখানে দোষানোর বিষয় নেই। আমরা যেদিনকে ইউনিয়নে যাওয়ার সুযোগ পেয়েছি এই তো চলবে। কিন্তু আমার হাতে আর সময় নেই, কেন্দ্র রাজ্য সংঘাত একটা জায়গায় না এলে কিন্তু এক জায়গায় একটা স্ট্যান্ড পয়েন্ট না, ডাবল ইঞ্জিন সরকারেও যে হবে সেরকম কোনো বিষয় না। ডাবল ইঞ্জিন সরকারের তথ্য আবার পেয়েছে নিজেরা তো কিছু চাইছে না, যখন কিছু হচ্ছে কেন্দ্র থেকে আঙুল তুলে দিচ্ছে। না হ্যাঁ প্রিয়দর্শিনী দি কিছু একটা বলছেন, সময় নেই। আমি বারবার করে একটা কথা বলছি, কেন্দ্র বিরোধিতা করলো, কেন্দ্র একটা ফান্ড অ্যালট করা হয়েছে সেটা দিল বা দিল না, সেটা এক রকমের বিরোধিতা। কিন্তু যে কাজটা করতে যাচ্ছি সেই কাজে বারে বারে দিয়ে দেওয়া,
সেই বিরোধিতাটা সেখান থেকে কিন্তু নিকৃষ্ট অবশ্যই উদাহরণ অবশ্যই একটু আগে কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যে ওরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আপনি গতকাল বলেছিলেন যে 3000 কোটি টাকা দেবে, তার রিটার্ন চাক সেটাকে মানে সর্বসমক্ষে আনুক যে হ্যাঁ পশ্চিমবঙ্গ খরচা করেনি। আবার সেই জায়গাটা কিন্তু পরিষ্কার নয় যে এই 3000 কোটি টাকা দেওয়ার পর করুক যে হ্যাঁ আমরা 3000 কোটি টাকা দেব, এটার ইউজেজ দেখাতে পারলে আমরা অবশ্যই কিন্তু একদম সেই জায়গাটা বরঞ্চ মানে বিরোধিতা থাকা সত্ত্বেও সহায়তা করা, কিন্তু ওরা যেটা করছে সেটা নিকৃষ্ট রাজনীতি। হ্যাঁ কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে করে একটা রাজ্যকে বারে বারে টু দ্য ওয়ালে পুশ করে দিলে রাজ্য রিটালিয়েট করবে কি করবে না, বা গোটা পৃথিবীর সামনে সেটা কি সাংঘাতিক একটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করে, আমরা মানে আমি পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি যে আমরা কি করে এটা ওভারকাম করে আসব। আমি জানি না, আমার মনে হয় জয়দেব দাস, সায়ন, প্রিয়দর্শিনী তিনজন। আমি আবার বলছি দিনাজকে তুমি যদি সিএমএ প্রেস রিলিজটা দেখো, উনি বলেছেন আমার রাজ্যের জন্য হ্যাঁ আমি হাত জোর করে পড়ে যাব, বাট প্লিজ ডু নট টেক ব্যাক দ্য চিফ সেক্রেটারি। ওনার এখন 3 মাসই আমার ওনাকে দরকার, হয়তো ওনাকে বেশি দরকার নেই, ওই 3টে মাস সত্যি দরকার। নিঃসন্দেহে 21 দিনে 20,000 থেকে 12,000-এ নেমেছে, 33% থেকে 18% সংক্রমণ নেমেছে। আমাদের রাজ্যটাকে টিকাকরণ করাতে হবে, তার জন্য আমার মুখ্য সচিবকে দরকার, আমার ইঞ্জিনিয়ারিং হেলথ ইঞ্জিনিয়ারিং অবশ্যই নিঃসন্দেহে সেখান থেকে দাঁড়িয়ে একটা লড়াই থেকে যাচ্ছে, একটা লড়াই যাচ্ছে। প্রিয়দর্শিনী, একটা প্রশ্নের উত্তর, তাহলে দীঘা উন্নয়ন পর্ষদও দেখাশোনার দায়িত্ব এর মধ্যে দিতে হয় কেন? দীঘা উন্নয়ন পর্ষদ দেখাশোনার দায়িত্ব, করোনার লড়াইটাই যদি আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ হবে তাহলে কেন দীঘার দায়িত্ব দেওয়া হচ্ছে ওনাকে? আপনি চিঠিটা জানেন, আপনি চিঠিটা দেখেছেন যেটা পাঠিয়েছে, উনি কিন্তু পাঠিয়েছিলেন কারণ ইয়াসকিন আগে থেকে আমরা জানি আসবে, উনি 10 তারিখে বলছেন না, আপনি ভুল করছেন প্রিয়দর্শিনী। না আমি বুঝতে পেরেছি, কিন্তু জয়দেবদা আমাদের হাতে এই বিষয়টা নিয়ে আমরা আর হয়তো এই মুহূর্তে আলোচনা করতে দীর্ঘায়িত করতে পারবো না। জয়দেবদার বক্তব্য হচ্ছে এতটাই কি ইম্পর্টেন্ট, ইকুয়ালি কি দীঘার পার বাঁধানো করোনা টিকাকরণের সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং ঠিক কোন প্রতিহিংসা পড়লো নাকি কিসের রাজনীতি কে পড়লো আমরা জানি না। দীঘার পার বাঁধানোটা শুধু কাজ নয়, কিন্তু না আমি বলেছি না নিশ্চয়ই তো, কিন্তু সমস্যাটা হচ্ছে এবং মুখ্য সচিবের থাকাটা দরকার। না অবশ্যই 3 মাসের জন্য সমস্যাটা হচ্ছে যে রাজ্যকে বারবার এইসবের সম্মুখীন হতে হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে মানিকবাবুর মগজ ধোলাই যন্ত্র থাকলে কিনা প্রত্যেকে তার মধ্যে ঢুকিয়ে একদম 130 কোটিকে একটা মন্ত্রে দীক্ষিত করা যেত কিনা যে আমরা সত্যি উন্নতি চাই, আমরা সত্যি সকলের ভালো চাই। আমার মনে হয় সেটা আজকে একটা বেস্ট অপশন হয়ে যেত। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন তাহলে কি রাজ্য নিজের কোন রাজ্য নিজের বন্দুক কিনবে, কোন রাজ্য নিজের ট্যাঙ্ক কিনবে? আজকে শুধু আমাদের এই অবস্থা না, তাহলে অরবিন্দ কেজরিওয়াল ভিডিও কনফারেন্সটা লাইভ করতেন না, একদম ফলে সমস্যাটা বা হেমন্ত সোরেন বলতেন না আমাদেরকে কথা বলতে দিন। এটা কত ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে নিঃসন্দেহে একটা ফ্যাসিস্ট রাজনীতি চলছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, প্রত্যেকেই বলছেন অবস্থা খারাপ, তবে এখন এই মুহূর্তে প্রিয়দর্শিনী আমাদের হাতে আর সময় নেই। একদম ফ্যাসিস্ট রাজনীতি হোক কি হিংসার প্রতিহিংসা যাই হোক না কেন, সমস্যাটা বাড়ছে। তবে এই মুহূর্তে আমি জাস্ট শুধুমাত্র 1 মিনিট সময় নেব প্রত্যেকের কাছ থেকে, একটা ছোট্ট অডিও ক্লিপ আমি একটু শোনাতে চাইবো, 1 মিনিট সময় নেব। আমার মনে হয় যে আজকে বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটাই বলতে পারি, অন্তত আমি আপনি আমরা তো বলতে পারি। আমি একটু পিসিআর কে অডিওটা চালাতে বলবো। যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান, যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ।
লাইন, আমরা কি সুখে রয়েছি এটা দেখে যাক গোটা পৃথিবী, এইটুকুই বলার। ধন্যবাদ প্রিয়দর্শিনীদি, ধন্যবাদ সায়ন, ধন্যবাদ জয়দেবদা আমাদের সঙ্গে থাকার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। রাজনীতির দাপটে সমস্যায় আপনার আমার পশ্চিমবঙ্গ। জয়দেবদা বড্ড খুশি হলেন যে আমরা যেটা রাজনৈতিক হিসাবে হয় আমরা অবশ্যই আবার আগামী দিনে মুখিয়ে থাকবো গঠনমূলক অনেক আলোচনার দিকে। গঠনমূলক রাজনীতিটা আমরা করতে রাজি আছি, গঠনমূলক রাজনীতি এবং সেটা আমরা রাজনীতি নেমে গিয়ে পলিসিতে আসুক, রাজনীতি মজার জিনিস উনি সলিউশন দেন, আমার খুব ভালো লাগে এটা। একদম সেই জায়গাটা, সেই গঠনমূলক ভাবনাতেই অবশ্যই সিপিএম কেও বলবো কাম আপ উইথ আ সলিউশন। রেড ভলান্টিয়ার কিন্তু রাস্তা দেখিয়েছে, রেড ভলান্টিয়ার দেখে অনেক রাস্তায় নেমেছে। প্রিয়দর্শিনী, রেড ভলান্টিয়ারদের ভ্যাকসিনেশনের বিষয়টা একটু দেখো। অবশ্যই সায়ন কেএমসিটা দেখেন প্রচন্ড একেবারে আমরা এই বিষয়গুলো নিয়ে চলতে থাকবে। আমি দর্শকদের একটু জানিয়ে দিই, সামনে বাক বিতণ্ডা আমরা যাই করি না, কারণ প্রত্যেকের বাঁচার লড়াই, তাই আমরা চেষ্টা করছি সকলে মিলে কাজ করব। ধন্যবাদ জানাই প্রত্যেককে, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কথা হচ্ছে আগামীতে। সময় ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে ফেস অফ। একটা গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে আমরা এই 1 ঘন্টার সময় আপনাদের সামনে এই মুহূর্তের পরিস্থিতিকে নিয়ে এসে দাঁড় করালাম। বাকিটা দেখি কতটা ভালো, কতটা উন্নততর বার্তা আমরা পৌঁছে দিতে পারি নিজেদের জন্য, সরকারের জন্য, রাজনীতির জন্য। একটু ভালো থাকা যায় কিনা। ভালো থাকুন, মাস্ক পরুন, বিধিনিষেধ মেনে চলুন। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।